হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের সব থেকে ফেভারিট চ্যাপ্টার জনন। আর সেই জনন চ্যাপ্টারের মধ্যে থেকে এখানে যা পড়ানো হবে তার মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন আসবে। তাই নিশ্চিন্ত মনে পুরো ভিডিওটা ভালো করে করো, যা যা বলা হচ্ছে সেগুলো ভালো করে পড়ো। যে কটা উদাহরণ বলে দেওয়া হবে সেই উদাহরণগুলো ভালো করে রপ্ত করো, যাতে পরীক্ষাতে 1 নম্বর আমাদের এই চ্যাপ্টার থেকে মিস না হয়। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্ন আসার একটা হাই চান্স রয়েছে, যেখানে আমার মনে হয় যে এইদার আমাদের অযৌন জননের পদ্ধতিগুলো দিতে পারে, যেটার চান্সেস কম আছে। অর আমাদের আসতে পারে উম, যৌনক্রম রেখচিত্রের মাধ্যমে বর্ণনা করতে, কার জন্য? ফার্নের জন্য। তো এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে করতে হবে। সবই হবে আজকের এই একটাই সেশনে, তো ভালো করে এই সেশনটা করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। তো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে তাহলে জনন জিনিসটা কি। আমরা সবাই জানি জনন জিনিসটা কি। জনন মানে কি? জনন মানে হচ্ছে প্রজনন। হ্যাঁ, জনন মানে আমাদের প্রজনন। ইংরেজিটা কি? ইংরেজি হচ্ছে রিপ্রোডাকশন। প্রোডাকশন মানে কি? প্রোডাকশন মানে তৈরি করা, আর মানে আবার, তার মানে আবার তৈরি করব। কাকে তৈরি করব? একটা জীব থেকে অন্য জীবকে। তার মানে কোনো একটা জীব রইলো, সেই জীব তার একটা অপত্য জীব তৈরি করলো, সেই জীব তার একটা অপত্য জীব তৈরি করলো। তাহলে এরকম ভাবে একটা জীব থেকে আর একটা জীব, আর একটা জীব থেকে আর একটা জীব, এই যে পদ্ধতিটা হচ্ছে, তাহলে এই যে একটা জীব অন্য জীবকে তৈরি করতে পারলো তার মাধ্যমে, তাহলে এই পদ্ধতিটাই কি আমাদের রিপ্রোডাকশন, আবারও তৈরি করতে পারলো, বা প্রজনন। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাই কি? এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের জনন। আচ্ছা, এইবার একটা কথা বলো যে আমাদের এখানে তৈরি করলো কি এই জীবটা? আমি ধরে নিই এটা জীব 1, জীব 1 থেকে জীব 2 তৈরি হয়েছে। ধরে নাও এটা তোমার বাবা আর এটা তুমি। ঠিক আছে, আবার তুমি বড় হয়ে বিয়ে ঠিয়ে করবে, করলে কি হবে? তোমার আবার একটা ছেলে হবে, 3 নম্বর ধরে নিলাম। তাহলে এই যে যার থেকে প্রথম সন্তান তৈরি হলো, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো জনিতা বা জনিত্রী। ঠিক আছে, বা আমরা বলবো, যদি কোষ বলি তখন আমরা একটা কথা বলে থাকি যে মাতৃকোষ। তার মানে এর থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার এ তো তৈরি হলো, তাহলে একে আমরা কি বলি? একে আমরা তখন বলি অপত্য বা ফিলিয়াল। ঠিক আছে, অপত্য বা ডটার সেল বলি। যখন আমরা কোষ বলবো তখন কি বলবো? অপত্য কোষ বা ডটার সেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে মানে জন্ম দেয় তাকে আমরা কি বলি? জনিতা বা জনিত্রী। ঠিক আছে, এবং যে তৈরি হয় তাকে আমরা কি বলি? অপত্য। এটা একটা বেসিক নলেজ। ঠিক আছে, এবার আমরা ডেফিনেশনে চলে আসি, কারণ আমাদের পরীক্ষায় ডেফিনেশন লিখতে হবে। তো সবার প্রথমেই আমরা বলবো যে জনন কথাটার অর্থ কি? জনন কথার অর্থ হলো বংশ বিস্তার। ঠিক আছে, জনন জীবের একটি মুখ্য বৈশিষ্ট্য, কিন্তু অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য না। মানে এই কথাটাই আমরা পরে ডিসকাস করব। কি বলা হবে যে আর কি এটা কেন অত্যাবশ্যকীয় নয় সেটা। আচ্ছা, জনন মানে কি? তার মানে যে একটা জীব তার পরবর্তী জীবকে জন্ম দেবে, তার পরবর্তী জীবকে জন্ম দেবে। তো এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের জন্ম দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের জনন, তাই তো? আচ্ছা, কেউ যদি তাহলে মানে আমরা মানুষের কথা দিয়ে ভাবি না আগে, যে একটা মানুষ সে যদি বিয়ে না করে সে কি বাঁচতে পারবে? না, পারবে অবশ্যই। সে যদি বিয়ে না করে তাহলে তার বাচ্চাও হবে না, তাহলে কি সে বাঁচবে না? বাঁচবে অবশ্যই। তাহলে এটা বেশিরভাগ মানুষের জীবনের একটা মুখ্য বৈশিষ্ট্য, মানে একটা মানুষের অন্যতম একটা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেটা না করলে কি সে বেঁচে থাকবে না? হ্যাঁ, বেঁচে থাকবে। তার মানে এটা কি একটা অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে এটা না করলেই সে বাঁচবে না? না। তাহলে জনন কিন্তু একটা অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। কোনটা তাহলে অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া হবে? যেরকম শ্বসন। আমরা যদি শ্বাস প্রশ্বাস না নিয়ে আমরা বাঁচবো? বাঁচবো না। আমাদের খাওয়া দাওয়া, আমাদের শরীরে যদি পুষ্টি না থাকে তাহলে কি আমরা বাঁচবো? বাঁচবো না। তাহলে পুষ্টি, শ্বসন, রেচন, মানে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেটা যদি আমাদের শরীর থেকে না বেরোতে পারে তাহলে আমরা বাঁচবো? বাঁচবো না, রোগ বিসুখ হয়ে মারা যাবো। তাহলে পুষ্টি, আমাদের শ্বসন, রেচন, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের উম, পুষ্টি, শ্বসন বা রেচনের মতো জনন অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। তাহলে কারা অত্যাবশ্যকীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া? পুষ্টি, শ্বসন, রেচন, এগুলো আমাদের দরকার। এগুলো না হলে আমরা বাঁচতে পারবো না, কিন্তু জনন নয়। আবার কোনো জীবের জীবন ধারণ করার জন্য অপরিহার্যও নয়। জননের জন্য আমাদের কোনো অপরিহার্যতা বাধা পড়ে না, কিন্তু প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য জনন অপরিহার্য। আমি কি জনন ছাড়া প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে পারবো? না। আজ যদি সব মানুষরা মিলে বলে যে আমরা আর নতুন প্রজন্মের জন্ম দেবো না, কোনো কারণে, হাইপোথেটিক্যাল সিনারিও, তাহলে কি পরবর্তী প্রজন্মের আর জন্ম হবে? না। তাহলে কি সেই প্রজন্ম অবধি মানুষের অস্তিত্ব থাকবে পৃথিবীতে? হ্যাঁ। তাহলে তারপরে কি আর পৃথিবীতে কোনো মানুষ থাকবে? না। তাহলে আজ যদি দাঁড়িয়ে সবাই ভেবে নেয় যে আমরা আর নতুন প্রজন্মের জন্ম দেবো না, কোনো একটা প্রজাতি, তাহলে সেই প্রজাতি কি আজ থেকে 100 বছর পর আর পৃথিবীতে পাওয়া যাবে? না, সবাই ডিস্টিংক্ট হয়ে যাবে তাহলে। তাহলে প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য কে দায়ী? প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য কিন্তু আমাদের জনন দায়ী। জনন ছাড়া প্রজাতির অস্তিত্ব বজায় থাকবে না। বোঝা গেল? তাহলে এবার জননের একটু ডেফিনেশনটাও পড়ে নেওয়া যাক, যে জননটা কি আমাদের। তাহলে জনন কি? জনন আমাদের বলা হচ্ছে যে যে জৈবিক প্রক্রিয়ায়
জীব নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট, নিজের মতো এবং নিজের যে গুণাবলী সেগুলো সমৃদ্ধ অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা, সংখ্যা বৃদ্ধি হলো তো একজন থেকে যখন তৈরি হচ্ছে, অযৌন জননে আমরা পড়বো যে একাধিক তৈরি হয়, যৌন জননে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব যে একজন তৈরি হচ্ছে। তো সংখ্যা বৃদ্ধি তো হচ্ছে ওভারঅল, নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, ওই যে একটা প্রজন্ম পরবর্তী প্রজন্মকে জন্ম দিল, তাহলে কি বংশধারাটা অক্ষুণ্ণ থাকলো। তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলবো, জনন বা রিপ্রোডাকশন। বোঝা গেল? আশা করি এখানে কোনো ডাউট নেই। তো আমরা নেক্সট স্লাইডে এবার মুভ করবো। নেক্সট স্লাইডে আমাদেরকে এবার তাহলে বলছে যে জননটা কি জন্য দরকার। ওই যে একটু আগেই বোঝানো হলো, সবচেয়ে মেইন দরকারটা কি, আমাদের অস্তিত্ব বজায় রাখা। কার? আমাদের বংশধারা। তাহলে জীবজগৎ জনন পদ্ধতির দ্বারাই বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে। ঠিক আছে, জনন ছাড়া আমাদের একটা প্রজাতি কখনো কি চলতে পারবে না। সেই প্রজাতি নতুন প্রজন্মের জন্ম দেবে, তবেই কি সেই প্রজাতিটা বাড়তে থাকবে, প্রত্যেক বছর 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 টিকে থাকবে পৃথিবীতে আজীবন। ঠিক আছে, তারপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি। জন্মের মাধ্যমেই তো জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করবে, নতুন প্রজন্ম জন্মাবে, নতুন জীব জন্মাবে পুরনো জীব থেকে, তাহলেই তো আমাদের সংখ্যা বৃদ্ধিটা ঘটবে। ওকে, তারপরে আমাকে বলা হচ্ছে যে ধারাবাহিকতা বজায়। তাহলে জননের মাধ্যমে কি হয়, জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, এগুলো সব ওই একই টাইপেরই জিনিস। জীবজগতে ভারসাম্য রক্ষা, ভারসাম্য রক্ষার এখানে কি, আমাদের দুটো প্রপার্টি থাকে, একটা হচ্ছে আমাদের ন্যাটালিটি, একটা হচ্ছে আমাদের মর্টালিটি। আমি লিখছি না, ফালতু সময় নষ্ট হবে। একটা হচ্ছে ন্যাটালিটি, একটা হচ্ছে মর্টালিটি। ন্যাটালিটি মানে কি, জন্মহার, আর মর্টালিটি মানে কি, মৃত্যু হার। তাহলে বাংলা কথায় যদি আমি বলি, তার মানে কি, কতজন জন্মাচ্ছে কতজন মারা যাচ্ছে। তা একাধারে যদি সবাই মারা যেতে থাকে, তাহলে কি আমাদের একটা প্রজাতির সংখ্যা ব্যালেন্স থাকবে? না। আবার একাধারে যদি সবাই জন্মাতে থাকে, তাহলে কি হবে? না। কেউ যদি না মরে আর এদিক দিয়ে ধারাল্লায় সবাই বেড়েই যাচ্ছে, তাহলে তো প্রজাতির সংখ্যা বেশি হয়ে যাবে, তখন তো খাদ্যের সংকট হবে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই সব জিনিসগুলো হবে। তাহলে আমাদের এই জন্মহার এবং মৃত্যু হার, মানে কতজন জন্মাচ্ছে আর কতজন মারা যাচ্ছে, তাদের মধ্যে একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স থাকা দরকার। যে আমাদের যদি 1000 জন জন্মায় নতুন করে, তাহলে হয়তো 1000 জন না হলেও 900 জন তাহলে মারাও যেতে হবে, তাহলে তো ব্যালেন্সটা আমার ঠিকঠাক থাকবে। বোঝা গেল? তাই কিছু শিশু আমাদের জন্মাবে, কিছু বয়স্ক মানুষ, তাদের যখন শেষ সময় চলে আসবে, তখন তারা পৃথিবী ত্যাগ করবে। তাহলে এইভাবে কি হবে, একটা জীবজগতে ভারসাম্য রক্ষা হবে, সেটা যে কোনো প্রজাতির জন্য। আমি মানুষ দিয়ে বলছি যাতে আমরা রিলেট করতে বেশি পারি। ওকে, তো তাহলে কি হবে, জীবজগতে ভারসাম্য রক্ষা হবে কি, জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস, মানে মৃত্যু হয়ে যে সংখ্যাটা কমে যাচ্ছিল, সেইটা পূরণ করবে কে, তাহলে আমাদের জননের ফলে যে নতুন জীব তৈরি হচ্ছে তারা পূরণ করে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় রাখে, যে কোনো প্রজাতির জন্য। বোঝা গেল? আচ্ছা, তাহলে এরপরে মুভ করা যাক। এরপরে আমাকে বলা হচ্ছে জননের পদ্ধতি। এইবার আমি একটা কথা বলি যে আমাদের জননের পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। জননকে আমরা মূল 4 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, আমি এক এক করে আসছি, অনেকের ডাউট হয়ে যাচ্ছে এখানে হয়তো শুনে। যৌন একটা ভাগ করতে পারি, অযৌন একটা আমরা ভাগ করতে পারি, অঙ্গজ আর একটা আমরা ভাগ করতে পারি অপুংজনী। হ্যাঁ, আমি তো এরকম পড়িনি, আমি পড়েছি শুধুমাত্র যৌন জনন এবং অযৌন জনন, এটাই আমাদের মূল ভাগ। ঠিক আছে, আমরা যখন বলবো যে জনন ক প্রকার, তাহলে আমরা বলবো যে যৌন এবং অযৌন, এটাই আমাদের প্রধান দুটো ভাগ। কিন্তু এছাড়াও কি আমাদের অযৌন জনন রয়েছে এবং অপুংজনী রয়েছে, যে দুটোও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। অপুংজনীর থেকেও আমাদের প্রশ্ন আছে, এবং অঙ্গজ জনন তো আমাদের বইতে একদম ডিরেক্টলি লেখা আছে। অপুংজনীটা আমি যদি ভুল না হয়ে থাকি, আমাদের টেক্সট বুকে কিন্তু ঠিক করে দেওয়াই নেই আর কি, মেনশনই নেই। আমাদের রায়ন মার্টিন সহায়িকাতে দেওয়া আছে, অথবা তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন তোমাদের পাবা এই জিনিসটা। ঠিক আছে, তো আমি পড়িয়ে দেবো এটাকে। আচ্ছা, তারপর পরীক্ষায় কোনো প্রশ্নের বাইরে থেকে আসতে পারবে না, সেরকমই পড়ানো হবে। তারপরে প্রশ্ন কেন বলছি, তারপরে টপিক আমাদের জননের পদ্ধতি। তাহলে জনন মেন ক প্রকার, দু প্রকার, একটা হচ্ছে আমাদের অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। তাহলে ফার্স্ট স্লাইডে আমরা কি করবো, আমরা আগে আমাদের অযৌন জনন সম্পর্কে পড়ে নেবো। তাহলে অযৌন জনন সম্পর্কে পড়া যাক। অযৌন জননটা কি, সংজ্ঞা পড়ে নিই আগে। যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্যজীব সৃষ্টি করে। এখানে মেইন ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, গ্যামেট উৎপাদন ছাড়া। গ্যামেট মানে কি, গ্যামেট মানেই হয়তো অনেকে বুঝলো না। গ্যামেট গ্যামেট মানে হচ্ছে আমাদের জনন কোষ। কি বলা হলো, জনন কোষ। জনন কোষ ক প্রকার, আমাদের স্ত্রী দেহে হচ্ছে ডিম্বাণু এবং পুরুষ দেহে হচ্ছে আমাদের শুক্রাণু। ঠিক আছে, তাহলে যখন আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, তখন সেটা কি, তখন সেটা হচ্ছে যৌন জনন। এবং যখন এই শুক্রাণু ডিম্বাণুর কোনো মিলন দরকার নেই, কোনো বিপরীত ধর্মী জীবেদের দরকার নেই যে তারা মিলন করবে তারপরেই গিয়ে জননটা সম্পন্ন হবে, এরকম দরকার নেই, আমি একাই 100। একটা অ্যামিবা কি করে, এই একটা অ্যামিবা থাকলো, ওই অ্যামিবাটা নিজের আয়তন একটু বৃদ্ধি করলো, বৃদ্ধি করে কি হয়, দুভাগ হয়ে যায়।
এই যে দুভাগ হয়ে গেলো, তাহলে এর থেকে এই দুজন তৈরি হলো, তাহলে এই দুজন কি এখন অপত্য, আর এর থেকে তৈরি হয়েছিল, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের জনিতা। তাহলে এই একটা জনিতা অ্যামিবা থেকে দুটো অপত্য অ্যামিবা তৈরি হয়ে গেল। তাহলে এ কি কোনো আমাদের এরকম হলো যে একটা ছেলে অ্যামিবা আসলো একটা মেয়ে অ্যামিবা আসলো, এরকম কিছু হয় না। ওদের ওদের কি হয়, নিজের দেহটাই বড় হয়, বিভাজন হয়, বিভাজন মানে কি দুই ভাগ হয়ে গেল, দুটো তৈরি হয়ে গেল অপত্য। বুঝে গেল? তাহলে এখানে কি হয়, আমাদের কোনো গ্যামেট উৎপাদন লাগে না, হয়ে কি হয়, জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে যায়। তার যে দেহের কোষটা, আমি এবার যেরকম একটাই কোষ, তাহলে ওই একটাই কোষ কি মাঝখান দিয়ে বিভাজন হয়ে যাবে, বিভাজন হয়ে গেলে কি হবে, আমাদের অপত্য অ্যামিবা তৈরি হয়ে যাবে। এটাই ডিটেলস আমরা বোঝাবো যে ক্যারিওকাইনেসিস হবে, সাইটোপ্লাজম হবে, এখন না, পরে আসছে সেটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে কি বোঝা যাচ্ছে, এরপর আমাকে বলছে যে, এক সেকেন্ড এটা একটু ক্লিয়ার করে দিই। তারপর আমাকে বলছে যে অযৌন জনন পদ্ধতিতে একটি জীব থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হতে পারে। এটা আমরা একটু পরেও দেখতে পাবো, যখন আমরা বহু বিভাজন পড়বো বা অন্যান্য জিনিসগুলো পড়বো তখন। ঠিক আছে? আচ্ছা, এই প্রকার জননে গ্যামেট উৎপাদন হয় না, গ্যামেট কিন্তু আমাদের অযৌন জননে হবে না। এটাই আমাদের মেন পার্থক্য, যে যৌন জননে গ্যামেট উৎপাদন হবে, গ্যামেটের মিলন ছাড়া যৌন জনন সম্পন্ন হবে না, কিন্তু আমাদের অযৌন জনন কিন্তু গ্যামেট উৎপাদন এখানে কোনো বালাই নেই তার। অযৌন জনন সাধারণত এককোষী জীব, নিম্ন স্তরের উদ্ভিদ, কিছু প্রাণী এবং উদ্ভিদে দেখা যায়। যেরকম কি অ্যামিবার অযৌন জনন পদ্ধতি হচ্ছে আমাদের দ্বিবিভাজন, আমরা ডিটেলসে পরে পড়বো। প্লাজমোডিয়ামের অযৌন জনন কি হয়, বহু বিভাজন পদ্ধতিতে হয়। মিউকর, মস, ফার্ন ইত্যাদি কি রেণুর সাহায্যে অযৌন জনন করে। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। ঠিক আছে? তাহলে এগুলো কি হচ্ছে আমাদের বিভিন্ন অযৌন জনন পদ্ধতি, এগুলো আমরা ডিটেলসে পড়বো, কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার আমরা পড়ে নিই আমাদের যৌন জনন কি। যৌন জননটা কি, যৌন জনন মানে যখন আমাদের কি লাগবে, গ্যামেট লাগবে। তাহলে গ্যামেট মানে কি, আমাদের জনন কোষ। তাহলে জনন কোষ কি কি হয়, একটা হচ্ছে আমাদের পুং গ্যামেট বা পুং জনন কোষ, যেটাকে আমরা কি জানি, যেটাকে আমরা বলি শুক্রাণু বা স্পার্ম। এবং আরেকটা হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেট বা স্ত্রী জনন কোষ, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি ডিম্বাণু। তাহলে যখন আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটবে, শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ঘটনাকে কি বলা হয়, নিষেক বলা হয়। তাহলে যখন শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হবে, তখন আমাদের কি সম্পন্ন হবে, যৌন জনন সম্পন্ন হবে। তাহলে যৌন জনন শুক্রাণুকে কার দেহ থেকে পাবো আমরা, একটা পুরুষ দেহ থেকে পাবো, তাহলে একটা পুরুষ জীব দরকার। এবং ডিম্বাণু কার কাছ থেকে পাবো, একটা স্ত্রী জনন কোষ, কোথা থেকে পাবো, একটা স্ত্রী দেহ থেকে পাবো, তার মানে একটা স্ত্রী দরকার। তাহলে আমাদের কি দরকার, যৌন জনন পদ্ধতিতে দুটি জীব, প্রধানত পুরুষ এবং স্ত্রীর মিলন ঘটবে। তাহলে আমার একটা পুরুষ চাই, একটা স্ত্রী চাই, একটা ছেলে লাগবে, একটা মেয়ে লাগবে। শুধু মানুষের কথা বলা হচ্ছে না, যত রকম প্রাণীরাই আমাদের যৌন জনন সম্পন্ন করে তাদের প্রত্যেকের কথা বলা হচ্ছে। ওকে? আচ্ছা, মিলনকালে তাদের মধ্যে যৌন জননের একক, যৌন জনন এককটা কি, যৌন জননের একক হচ্ছে আমাদের জনন কোষ বা গ্যামেট। কারণ যৌন জনন কি করে হয়, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে তৈরি হয়, তাহলে একটা শুক্রাণু বা একটা ডিম্বাণু কি, একটা গ্যামেট। তাহলে যৌন জননের একক কি, একটা গ্যামেট। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। অযৌন জননের একক কি, রেণু। এবং যৌন জননের একক কি, গ্যামেট। এটা কিন্তু একটা এমসিকিউ ইম্পর্টেন্ট, আমি কিন্তু এখনই বলে দিলাম। অযৌন জননের একক যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো রেণু বা স্পোর, এবং যৌন জননের একক যদি বলে তাহলে আমরা বলবো গ্যামেট বা জনন কোষ, যেরকম শুক্রাণু এবং ডিম্বাণু। বোঝা গেল? আচ্ছা, এবার পুং গ্যামেট মানে কি, আমাদের শুক্রাণু। পুং গ্যামেট মানে কি, আমাদের শুক্রাণু। এবং স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট মানে কি, আমাদের ডিম্বাণু। ঠিক আছে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে, মিলনটার পদ্ধতিকে কি বলা হয়, নিষেক। তাহলে কি তৈরি হয়, জাইগোট তৈরি হয়। মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করে লিখে দিই, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের শুক্রাণু, শুক্রাণুর সাথে কি তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। এই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, এই মিলিত হওয়ার ঘটনাটা কি, মিলিত হওয়ার ঘটনাকে আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে এই যে মিলিত হলো, মিলিত হলে কি তৈরি হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলে শুক্রাণু কিরকম হয়, এরকম একটা হলো, আর ডিম্বাণু কি এরকম একটা হলো। তাহলে তৈরি হয় কি আমাদের একটা কোষ, যেই কোষটা আমাদের ডিপ্লয়েড হয়, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো জাইগোট। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়ে জাইগোট তৈরি করে। বোঝা গেল? এবার এই জাইগোট থেকে বিভিন্ন বিভাজন পদ্ধতি হয়, বৃদ্ধি হয়। ঠিক আছে? ব্লাস্টুলা, মরুলা, গ্লাস্টুলা, এরকম অনেক রকম স্টেজেস আছে, আমি পরপরও বলছি না। তাহলে কি তৈরি হয়, তারপর কি আমাদের একটা পরিণত উদ্ভিদ, সরি, পরিণত একটা জীবদেহ তৈরি হবে। তাহলে এই জাইগোটটাই পরবর্তীকালে বিভাজিত হয়ে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা জীবদেহ তৈরি করবে। বোঝা গেল? মাত্র একটা কোষ, যে কোষটাকে আমরা খালি চোখেও দেখতে পারবো না, সেই কোষ থেকে এমন বিভাজন হয় যে আমাদের গোটা একটা পুরো শরীর তৈরি হয়। বোঝা গেল? এত মানে ছোট একটা জিনিস থেকে আমাদের পুরো প্রাণের সৃষ্টি ঘটে তার মানে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে যদি জিজ্ঞাসা করে পরীক্ষায় যে যৌন জননের সংজ্ঞা কি, তাহলে বলে দেবো যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষ, মানে একটা পুংগ্যামেট লাগবে, একটা স্ত্রী গ্যামেট লাগবে, তাদের মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন পদ্ধতি বলে। তাহলে অযৌন জননে কি, গ্যামেটের উৎপাদন দরকার নেই, এবং যৌন জননের মূল ভিত্তিটাই কি, যে আমাদের দুটো ভিন্নধর্মী জনন কোষ, একটা পুংগ্যামেট একটা স্ত্রী গ্যামেট, এটা লাগবেই। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ কি, উদাহরণের এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি ওই জন্য অলরেডি স্টার মেরে রেখেছিলাম, আমি এখনো মেরে দিচ্ছি।
কি স্পাইরোগাইরা, প্যারামিসিয়াম ইত্যাদি কোন পদ্ধতিতে করে? সংশ্লেষ পদ্ধতিতে করে। সংশ্লেষ একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতিতে একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেরকম স্পাইরোগাইরা বা প্যারামিসিয়াম, তার সাথে আরেকটা এরকম যে জীব আছে, সেই দুটো জীবের মধ্যে কি হয়, একটা অস্থায়ী যোগাযোগ তৈরি হয়। মানে এদের না ডাইরেক্ট কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না, বরং এদের একজনের সাথে আরেকজনের একটা অস্থায়ী মিলন ঘটে। যে মিলন ঘটলে ওদের মধ্যে কি হয়, তাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো স্থানান্তর হয়ে যায়। এই পদ্ধতিকে আমরা বলি সংশ্লেষ পদ্ধতি বা কনজুগেশন পদ্ধতি। এবার এইটা সম্পর্কে আমাদের কোনো ডিটেল ডিসকাশন আমাদের টেক্সট বুকে বা আমাদের সহায়িকাতে উল্লেখ নেই বা আমাদের প্রয়োজন নেই। তাই এই শেষ মুহূর্তে আমি এটার কোনো ডিটেল এক্সপ্লেনেশন দেবো না। আমি জানি, বাট আমি কোনো এক্সপ্লেনেশন এই মুহূর্তে দেবো না। ঠিক আছে, কারণ এখন টাইম বাঁচাতে হবে আমাদেরকে। তাই এখান থেকে আমাদের এমসিকিউ আসলে যে স্পাইরোগাইরা কোন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে, তাহলে আমরা তখন কি বলবো? সংশ্লেষ পদ্ধতি। তাই এটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এটা কিন্তু অলরেডি একটা পিওয়াইকিউতে এসছে আমার যতদূর মনে আছে। ঠিক আছে, আচ্ছা। এছাড়া আমরা উন্নত প্রাণীরা কি করি? আমরা উন্নত প্রাণীরা নিষেক বা ফার্টিলাইজেশন পদ্ধতিতে কি করি? যৌন জনন সম্পন্ন করি। কারণ আমাদের কি আছে? প্রপার শুক্রাণু আছে, প্রপার ডিম্বাণু আছে। আমাদের পুরুষ দেহে পাবো আমরা শুক্রাণু, ঠিক আছে, এবং স্ত্রী দেহে পাবো আমরা ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটলে কি হবে? আমাদের জাইগোট তৈরি হবে। পদ্ধতিটা কি? নিষেক পদ্ধতি। তাহলে আমরা কি বলবো? যে শুক্রাণু এবং ডিম্বাণু নিষেক পদ্ধতিতে যুক্ত হয়ে জাইগোট তৈরি করে, সেই জাইগোট পরবর্তীকালে বৃদ্ধি পেয়ে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, এবার এবার আমরা দেখে নিই যে আমাদের অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য কি দিতে পারে। তাহলে আমাদের অযৌন জননে মূলত কি হয়, যে একটাই অ্যামিবা, সেই অ্যামিবাটা কি হলো, প্রথমে একটু বড় হলো। এই অ্যামিবাটা অর্ধেক দুখণ্ড হয়ে গেলে তো ছোট ছোট তৈরি হবে, ওরকম তো চাই না আমি। তাহলে কি করবে? ও একটু আগে বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রথমে বৃদ্ধি হয়, তারপর বিভাজন হয়। কি বললাম? প্রথমে হবে ওর বৃদ্ধি। এবার বৃদ্ধি যেই হয়ে গেল, এর ভিতর নিউক্লিয়াসটাও রয়েছে, নিউক্লিয়াসটাও একটু বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, এইবার দুখণ্ড হবে। তাহলে প্রথমে হলো বৃদ্ধি, এবার হবে বিভাজন। তাহলে এবার যখন বিভাজন হবে, এর অর্ধেক করলে প্রায় একই সাইজের একটা অ্যামিবা তৈরি হয়ে গেল, নিউক্লিয়াসটাও প্রায় একই সাইজের হয়ে গেল। এটাও কি হবে? আমাদের প্রায় একই সাইজের তৈরি হয়ে যাবে। তাহলে এই যে জিনিসটা ছিল, এর থেকে জন্ম হলো, তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের একটা জনিতা অ্যামিবা বা জনিতা জীব। এবং এর থেকে তো এই দুজন তৈরি হলো, তাহলে এরা কি? এরা হচ্ছে আমাদের অপত্য জীব বা অপত্য অ্যামিবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অপত্য অ্যামিবা। এই মাঝখানের স্টেটটা কি? এই মাঝখানের স্টেটটা কিছুই না, এটাই একটু বড় হয়েছিল আগে, বড় হওয়ার পর ভাগটা হলো। প্রথম স্টেজ হয় বৃদ্ধি, তারপরে স্টেজ হয় বিভাজন। ঠিক আছে, আচ্ছা। এবার তাহলে জনিত্রী জীবের সংখ্যা আমাদের অযৌন জননে এই একজনই তো, একাই 100 এরা, তাহলে কি জনিত্রী জীবের সংখ্যা একটি। কিন্তু যৌন জননে কি হয়? আমাদের একটা পুরুষ লাগবে, একটি স্ত্রী লাগবে। একটি কেন বলা হয়েছে? কারণ কিছু রেয়ার প্রাণী, তো আমরা সাধারণত কি বলবো? যে জনিত্রী জীবের সংখ্যা সাধারণত 2টি, তাই বলবো। ঠিক আছে, একটি আর বলবো না আলাদা করে। ঠিক আছে, আচ্ছা। তারপর বলবো অযৌন জনন। এটা এখানে এরকম কেন হয়েছে? কারণ তোমাদের বইতে তাই দেওয়া ছিল। আচ্ছা, অযৌন জনন কি? গ্যামেট উৎপাদন। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, কিন্তু যৌন জননে কি হয়? আমাদের একটা পুংগ্যামেট বা শুক্রাণু এবং একটা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি হবে। বিভাজনের ধরন কি হয়? অযৌন জননে কি হয়? মাইটোসিস কোষ বিভাজন। আর যৌন জননে কি হয়? ভালো করে মনে রাখতে হবে এটা। গ্যামেট উৎপাদনের সময় আমাদের কি লাগে? মিওসিস। কারণ গ্যামেট হচ্ছে আমাদের এন বা হ্যাপ্লয়েড। আর হ্যাপ্লয়েড কখন তৈরি হবে? যখন আমাদের ডিপ্লয়েড সেলটা মিওসিস কোষ বিভাজন করবে। কারণ মিওসিস কি? আমাদের হ্রাস বিভাজন। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারো যে আমার কোষ বিভাজন খুব উইক রয়েছে, আমার এখনো পড়া হয়নি, তাহলে ঠিক আছে, আপাতত মনে রাখো যে গ্যামেট উৎপাদনের সময় কি লাগে? মিওসিস। ঠিক আছে, কিন্তু জাইগোট থেকে যে বললাম যে বিভিন্ন জাইগোটের পরে বিভিন্ন কোষের বিভিন্ন স্তর তৈরি হয়, সেখানে একটা কোষ থেকে বিভাজন হয়, অনেক কোষ তৈরি হয়, এরকম ভাবে মাল্টিপ্লাই করতে করতে পুরো জীবদেহটা তৈরি হয়। তাহলে তখন যে কোষ বিভাজনটা লাগে জাইগোট থেকে অপত্য তৈরি হতে, তখন সেই কোষ বিভাজনটা কি? আমাদের মাইটোসিস কোষ বিভাজন। কারণ তখন আমাদের ক্রোমোজোম নাম্বারের কোনো পরিবর্তন ঘটছে না। বোঝা গেল? তাহলে গ্যামেট উৎপাদনের সময় মিওসিস এবং জাইগোট থেকে অপত্য উৎপাদনের সময় মাইটোসিস। বোঝা গেল? আচ্ছা, অপত্যের প্রকৃতি। অপত্যের জীব, এই যে এই মালটা ছিল, এই মালটা তো হুবহু তৈরি হয়ে গেল। মানে এর মধ্যে যা ছিল সেই জিনিসটাই তো দুভাগ হয়ে গেল। তাহলে এর মধ্যে আর এর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? না, পুরোই একই দেখাবে বা পুরোই একই বৈশিষ্ট্য সম্পন্ন হবে। তাহলে কি বলবো? যে অপত্য জীব জনিত্রী জীবের অনুরূপ হয়, পুরোপুরি সেম। কিন্তু যখন আমি একটা মানুষের কথা বলবো বা অন্য একটা প্রাণীর কথা বলবো যে যৌন জনন সম্পন্ন করছে, আচ্ছা, তোমার বাবাকে আর তোমাকে কি পুরো একরকম দেখতে? কখনোই না। তোমার মাকে আর তোমাকে কি পুরো একরকম দেখতে? কখনোই না। কারণ কি? দুটো বিপরীত ধর্মী প্রাণী পরস্পর মিলন সম্পন্ন করে। করলে কি হয়? তার থেকে কিছু জেনেটিক ম্যাটেরিয়াল আসলো, তার থেকে কিছু জেনেটিক ম্যাটেরিয়াল আসলো। একটা পুরুষ দেহের জেনেটিক ম্যাটেরিয়াল, একটা স্ত্রী দেহের জেনেটিক ম্যাটেরিয়াল, তাদের মধ্যে ক্রসিং ওভার হয়, তাদের মধ্যে মিউটেশন হয়, বিভিন্ন যে প্রসেস গুলো আছে সেই সকল প্রসেস গুলো ঘটে একটা যৌন জননে। ফলে কি হয়? আমাদের যে পার্থক্য তৈরি হয়। তাহলে আমাদের জনিত্রী জীব এবং অপত্য জীব হুবহু কখনো সেম হবে না, কারণ তাদের মধ্যে একটা জেনেটিক ম্যাটেরিয়ালের মিক্সচার তৈরি হচ্ছে। তাদের মধ্যে মিউটেশন হতে পারে, তাদের মধ্যে ভ্যারিয়েশন আসবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে কি বলবো? অপত্য জীব জনিত্রী জীবের তুলনায় ভিন্ন প্রকৃতির হয়। বোঝা গেল তাহলে এই অবধি? তাহলে আমাদের হয়ে গেল অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য। এবার নেক্সট মুভ অন করা যাক। এই পার্ট থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। কিভাবে আসতে পারে? যে অযৌন জনন পদ্ধতির 5টি পদ্ধতি ব্যাখ্যা করো। এসছে অলরেডি। এবারও আসতে পারে কি? যদি 5 নম্বরে না চলে আসে তাহলে 3 নাম্বার দেবে বা 2 নাম্বার দেবে আলাদা আলাদা করে, যে বিভাজন পদ্ধতি ব্যাখ্যা করো, বা বললো যে 3টি অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে এটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। কি কি পড়বো আমরা? আমরা পড়বো, আমি সেগুলো লিস্ট ডাউন করে দিচ্ছি প্রথমেই। অযৌন জননের পদ্ধতি আমরা কি কি পড়বো সেগুলো আমি লিস্ট ডাউন করে দিচ্ছি। প্রথমে আমরা পড়বো বিভাজন বা ফিশন। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো কোরকোদ্গম। কোরকোদ্গম। তারপর আমরা কি পড়বো? দুটো গেল। তারপর আমরা পড়বো হচ্ছে খণ্ডী ভবন। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো রেণু উৎপাদন। তারপর লাস্টে আমরা কি পড়বো? লাস্টে আমরা পড়বো হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন। ঠিক আছে? তাহলে এই 5টা কিন্তু আমাদেরকে পড়তে হবে। যদি 5টা এক্সপ্লেন করতে বলে তাহলে 5টা করলে আমি পুরো 5 মার্কস পেয়ে যাবো। আর যদি একটা একটা করে করতে বলে তাহলে আমি সেটাও করব। আর যদি আমাকে উদাহরণ চায়, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি লিস্ট ডাউন করে দিয়েছি। তাহলে প্রথমটা পড়া যাক। প্রথমটা আমাদেরকে কি বলছে? প্রথমটা আমাকে বলছে যে বিভাজন পদ্ধতি। বিভাজন নাম শুনে কি বোঝা যাচ্ছে? যে ভাগ হয়ে যাবে। বিভাজন। তাহলে ভাগ হবো। এবার উদাহরণ কি? অ্যামিবা, প্লাজমোডিয়াম, ইউগ্লিনা। আমি অ্যামিবা এর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে এটা ভালো করে বোঝা যায়। তো কি, আমি অলরেডি যদিও বুঝিয়েছি অ্যামিবারটা, তাও এইবার আমি ভালো করে বোঝাচ্ছি। কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যামিবা। ঠিক আছে? অ্যামিবার এইটা হচ্ছে মাঝখানে কি তার নিউক্লিয়াস। তাহলে এই বাইরে কি আছে অ্যামিবার? বাইরে আছে অ্যামিবার সাইটোপ্লাজম। আমি ইংরেজিতে লিখছি, কেউ চাইলে বাংলায় লিখে নেবে যদি কেউ নোটস করতে থাকো। প্লাজম। আর ভিতরে কি আছে? ভিতরে আছে আমাদের অ্যামিবায়ের নিউক্লিয়াস, তার যে জেনেটিক ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, এবার এটা কি? এটা হচ্ছে আমাদের একটা এককোষী অ্যামিবা। এইবার কি হবে? এইবার প্রথমে হয় কি বৃদ্ধি, তার মানে ওটা একটু বড় হবে, কারণ ওইটাই তো যদি পুরো ভাগ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো হবে না, না? তাহলে ওটা কি একটু ভাগ হয়ে গেল। এইবার সরি, বৃদ্ধি হয়ে গেল। তাহলে প্রথমে কি হলো? বৃদ্ধি হলো। এবার বৃদ্ধি হওয়ার পর কি হবে? বিভাজন হবে। কি হবে? বিভাজন হবে। তাহলে বিভাজন হলে কি হবে? এই একটা অ্যামিবা আর এই একটা অ্যামিবা। তাহলে এই দুটো কি তৈরি হয়ে গেলো? এই দুটো তৈরি হলো একটা অপত্য জীব। ঠিক আছে? দুটো অপত্য জীব তৈরি হলো। আর এটা কি? একটা জনিত্রী জীব। তাহলে এটুকুই সিম্পল। কি বলবো? যে পদ্ধতিতে জনিত্রী কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণী সৃষ্টি করে তাকেই বলবো দ্বিবিভাজন। দুটো তৈরি করলে বলবো দ্বিবিভাজন, দুইয়ের বেশি তৈরি করলে বলবো বহু বিভাজন। অ্যামিবা নামক এককোষী প্রাণী দেহে বা ব্যাকটেরিয়ার দেহে এই প্রকার বিভাজন দেখা যায়। তাহলে হয়ে গেল। এবার আমাকে বলা হচ্ছে বহু বিভাজন। আমি আগে বুঝিয়ে নিই, তারপর আমি পড়বো। তাহলে বহু বিভাজন কার ক্ষেত্রে দেখা যায়? বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামের সাইজন্ট দশায়। সাইজন্ট দশাটায় কি হয় সেটা আমি যদি বোঝাতে চাই তাহলে আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা কি? সাইজন্ট দশায় কেমন হয় ঠিক এরকম ভাবে একটা জিনিস দেখতে হয়। যে পার্ট, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের সাইজন্ট। ঠিক আছে? এই সাইজন্ট দশার এই যে পার্টটা আছে না, সেই পার্টটা অনেকগুলো অপত্য নিউক্লিয়াসে ভেঙে যায়। তাহলে এরকম একটা অপত্য নিউক্লিয়াস, এরকম নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস, এরকম ভাবে অনেকগুলো ভাগে কি ভাগ হয়ে গেল। আগের বার কি হচ্ছিল? নিউক্লিয়াসটা আমার দুভাগে ভাগ হয়ে গেল, দুটো জীব তৈরি হলো। এবার কি হলো? এরকম ভাবে অনেকগুলো অপত্য নিউক্লিয়াস ছড়িয়ে ছিটিয়ে ভাগ হয়ে গেল। অপত্য নিউক্লিয়াস। ঠিক আছে? এইবার কি হচ্ছে? এই যে অপত্য নিউক্লিয়াস গুলো না, এগুলো একটু একটু করে এরকম হয়ে যায়, 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 এরকম হয়ে যায়। তাহলে এই যে জিনিসগুলো তৈরি করলো না, এই স্ট্রাকচার গুলোকে এবার কি বলি? এই স্ট্রাকচার গুলোকে আমরা বলি মেরোজয়েট। সব বোঝানো হবে। তাহলে আমাদের কি হলো? সাইজন দশা ছিল। সাইজন দশায় কি হলো? নিউক্লিয়াসটা আমার অনেকগুলো নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল। এই যে নিউক্লিয়াস, সাইজন্টের যে নিউক্লিয়াসটা ছিল সেটা যে এতগুলো ভাগ হয়ে গেল, অপত্য নিউক্লিয়াস তৈরি হলো, সেগুলো কি তৈরি করে? তৈরি করে আমাদের অসংখ্য মেরোজয়েট। এবার এই যে মেরোজয়েট গুলো তৈরি করে না, ওগুলো না বেরিয়ে যায় এরকম করে। এরম ভাবে বেরোলো, এরম ভাবে বেরোলো, এরম ভাবে বেরোলো, এরম ভাবে বেরোলো। এই পার থেকে বিদীর্ণ হয়ে এগুলো বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি তৈরি করে? এ একটা জীব, এ একটা জীব, এ একটা জীব, এ একটা জীব, এ একটা জীব। যতগুলো মেরোজয়েট আছে ততগুলো কি আমাদের জীব তৈরি হয়ে যায়। তাহলে এগুলো কি? এগুলো সব আমাদের অপত্য জীব। এবং তৈরি হচ্ছে কি একটা মাত্র জনিত্রী জীব থেকে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের জনিত্রী জীব। ঠিক আছে? তাহলে একটা মাত্র জনিত্রী জীব থেকে এক মানে দুইয়ের বেশি কি আমাদের অপত্য জীব তৈরি হয়েছে। তাহলে এই যে বিভাজন পদ্ধতিটা, এটাও তো এরকম ভাবে বিভাজনই হলো। তাহলে এই বিভাজন পদ্ধতিটাকে আমরা কি বলি? তখন আমরা বলি মাল্টি ফিশন বা বহু বিভাজন। এটা কি পদ্ধতি? এটা আমাদের তখন বহু বিভাজন পদ্ধতি। আশা করি বোঝা গেল। ঠিক আছে? হাতের লেখা একটু খারাপ হতে পারে, কোয়ালিটি খারাপ না। তারপর নিজের প্রশংসা নিজেরই করতে হচ্ছে, কেউ করে না কমেন্ট বক্সে, একজন করে।
আচ্ছা, তারপর কি বহু বিভাজন পদ্ধতি, যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহুবার বিভাজন হয়, ওই যে বহুবার বিভাজন হয়ে অনেকগুলো তৈরি হলো এবং একসঙ্গে বহু সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে, তাকে বলে বহু বিভাজন। প্লাজমোডিয়ামের সাইজন দশায় বহু বিভাজন দেখা যায়। সাইজন্টের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েট তৈরি করে, দেখিয়ে দিলাম তো সব। এই প্রক্রিয়াটাকে কি বলে? সাইজোগনি। ঠিক আছে, ওই প্রক্রিয়াটাকে কি বলে? সাইজোগনি। ঠিক আছে, তাহলে এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু চান্সেস কম আছে, বলে দিলাম। তারপর হচ্ছে মেরোজয়েটগুলি সাইজন থেকে মুক্ত হয়, ওই যে বললাম যে মেরোজয়েটগুলো কি বেরিয়ে যাবে, বেরোলে কি হয়? অসংখ্য জীবের সৃষ্টি করে। তাহলে বোঝা গেল আমাদের দ্বিবিভাজন হয়ে গেল, বহু বিভাজন হয়ে গেল। কার জন্য কোনটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কখন বলছিলাম? আমাদের অ্যামিবায়ের জন্য বলছিলাম কি? আমাদের দ্বিবিভাজন। এবং আমাদের প্লাজমোডিয়ামের সাইজন দশা কোথায় লেখা আছে? এই যে প্লাজমোডিয়ামের সাইজন দশা, তখন কি হয়? আমাদের বহু বিভাজন হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসে, মানে এমসিকিউ এসিকিউ যখন আসবে তখন কিন্তু এরকম ভাবে আসবে। আচ্ছা, তাহলে গেল আমাদের ১ নম্বর পদ্ধতি কি? আমাদের বিভাজন। এবার ২ নম্বর পদ্ধতি। ২ নম্বর পদ্ধতি কি? আমাদের কোর্কোদ্গম। কোর্কোদ্গমটা কি হয়? কোর্কোদ্গমটাও আমি এরকম এঁকে বোঝাবো। কিরকম ভাবে? একটা এরকম অংশ আছে, তার ভিতর কি আছে? তার ভিতর এরকম নিউক্লিয়াস রয়েছে এবং সাথে কি থাকে? সাথে একটা গহ্বর থাকে। তাহলে এটা কি? এটা হচ্ছে গহ্বর। আর এটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, এটা কার ছবি আঁকলাম? এটা আঁকলাম একটা ইস্টের ছবি। কার? একটা ইস্ট। ঠিক আছে, এইবার এই যে জিনিসটা হয় না, এর থেকে কি হয়? এই যে ইস্টের দেহটা আছে, এটা না বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত হলে কি হয়? এই যে মাথাটা, এই মাথাটা কেমন বেড়ে যাচ্ছে না? মাথায় কেমন একটা টিউমারের মতো তৈরি হয়ে গেল। আর এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ঠিক এরকম ভাবে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ঠিক এরকম ভাবে ভাগ হয়ে যায়। মানে ওকেও কিছু শেয়ার দিচ্ছে, মনে হচ্ছে যেন ওখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে, মনে হচ্ছে বলেছি, আবার কেউ এখানে সমযোজী বন্ধন ভেবো না। আচ্ছা, তাহলে এই যে মাথায় একটা আলু মতো তৈরি হচ্ছে, এই আলু মতো জিনিসটা কি? এটাকে আমরা বলি কোরক। অতিরিক্ত অংশ যেটা, সেটাকে আমরা কি বলছি? কোরক। গহ্বরটাও একটু একটু করে কি হয়? এদিকে টিল্ট হওয়া চালু হয়। ঠিক আছে, এইবার হলে কি হবে? এই যে কোরক অংশ না, ওই যে এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে যে অংশটা, ঠিক আছে, ওই অংশটা কি হয়? এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটার বিভাজন হয়ে যায়। বিভাজন হয়ে কিছুটা নিউক্লিয়াস ওর কাছে চলে গেল, আর এদিকে বাদ বাকি পার্টটা পড়ে রইলো। তাহলে এখানেও রয়েছে আমাদের গহ্বর আর নিউক্লিয়াস, আর এখানেও কি গহ্বরের পার্টটা চলে যায়, নিউক্লিয়াসের পার্টটা চলে যায়। নিউক্লিয়াসটাকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ওইটাকে গহ্বর দেখাই, পাশেরটাকে নিউক্লিয়াস দেখাই। এই এই যে এর কাছে নিউক্লিয়াস চলে এসছে, এর কাছে বাকি নিউক্লিয়াসটুকু রয়েছে। তাহলে ওপরের জন্য একটা মানে জীব তৈরি করে ফেললো না? তাহলে এটাও একটা অপত্য জীব, এটা একটা অপত্য জীব, তাহলে কি দুটো অপত্য জীব তৈরি হলো না? আর তৈরি হচ্ছিল কার থেকে? এই জনিতা থেকে। তাহলে কি হলো একটা ইস্টের ক্ষেত্রে? তার যে নিউক্লিয়াসটা ছিল, ওই নিউক্লিয়াসটা তার যে বৃদ্ধিপ্রাপ্ত অংশ যেটা আমাদের কোরক, সেই কোরকের দিকে একটু করে টিল্ট করে গেল, গহ্বরটা একটু করে টিল্ট করে গেল। তারপর কি হলো? এটা বিভাজন ঘটে গেল, মানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে গেল। তাহলে নিউক্লিয়াসের কিছু অংশ ওর কাছে চলে গেল, গহ্বরও কিছুটা ওর কাছে চলে গেল। তাহলে এই পার্টটা কি হলো? বিচ্ছিন্ন হয়ে একটা নতুন জীব তৈরি করে ফেললো, আর বাদ বাকি পার্ট তো এদিকে বিচ্ছিন্ন হয়ে কি আর একটা জীব তৈরি করলো। তাহলে আমাদের দুটো অপত্য জীব তৈরি হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার পড়ে নেওয়া যাক। ইস্ট হলো একটি এককোষী ছত্রাক। ইস্টের অসমান বিভাজনের ফলে, এই যে এটা কি সমান বিভাজন হয়েছে না অসমান বিভাজন হয়েছে? অবশ্যই এখানে একটুখানি অংশ যেটুকু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল সেইটুকু অংশ বেরিয়েছে, আর বাদ বাকি বড় অংশটা কি নিচে পড়ে রয়েছে। তাহলে এটা কি একটা অসম বন্টন ঘটলো না, একটা অসম বিভাজন? তাহলে এখানে কি বলবো? একটা অসম বন্টন ঘটেছে। ঠিক আছে, অসম বিভাজনের ফলে ক্ষুদ্র কোরক বা বার্ড সৃষ্টি হয়, এই যে আলু অংশটা। ঠিক আছে, কোরকটি আলু মানে ওইটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুলে উঠেছে ওরকম মনে হচ্ছে, তাই। কোরকটি মাতৃদেহের সংলগ্ন থাকে, মাতৃদেহ মানে যার মাথায় আলুটা হয়েছে। ঠিক আছে, পরে কি হয়? মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হলে কি হবে? অপত্য তৈরি করবে। তাহলে এটা একটা পার্ট থাকলো, উপরে একটা পার্ট থাকলো। বোঝা গেল? আচ্ছা, এবার তারপর কি বলছে আমাকে? কখনো ইস্টের কোরকটি বারবার বিভাজিত হয়, অনেক সময় বারবার বিভাজিত হয়, তখন কি হয়? টরুলা গঠন করে। টরুলা কি? টরুলা হচ্ছে আমাদের চেইন অফ বার্ডস, মানে কোরকের চেন। ঠিক আছে, ইস্টের রূপ দশাকে কি বলে? তখন সেই দশাকে আমরা বলি টরুলা দশা। বোঝা গেল? এবার আমাদেরকে বলছে কি? এবার আমাদেরকে বলছে হাইড্রা। হাইড্রার কি হয়? এটা যেমন কি হচ্ছিল? এটা তার দেহের ভিতর হচ্ছিল। আর হাইড্রার কি হয়? হাইড্রার বাইরের দিকে হয়। ঠিক আছে, হাইড্রাকে কেমন দেখতে? আমার ছবি আঁকাও খুব একটা ভালো না, তাই আমি একটু ধীরে সুস্থে আঁকছি। এদিকে একটা এরকম থাকবে, এদিকে একটা এরকম থাকবে, এদিকে একটা এরকম থাকবে, এদিকে একটা এরকম থাকবে। ঠিক আছে, এটা কি? এটা হাইড্রা। ঠিক আছে, এইবার কি হবে? ওই হাইড্রার এরকম হাইড্রাটা থাকলো তো, ওই হাইড্রার না বাইরের দিকে কোরক হবে। ঠিক আছে, খুব সুন্দর আঁকি আমি, খুব সুন্দর, নোবেল দেবে আমাকে। তাহলে এই যে বাইরের দিকে কোরকটা তৈরি হলো না, তাহলে এবার কি হচ্ছে? এই বাইরের দিকে কোরক তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার কি হয়? এই পার্টটা থেকে আলাদা হয়ে যায়, তাহলে কি হবে? এই পার্টটা এরকম আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আর উপরের পার্টটা আলাদা হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা হাইড্রা হয়ে গেল, আর এইটাও কি হবে, একটা হাইড্রা তৈরি করে ফেলবে। তাহলে এই যে তৈরি হলো, এরা কি, এরা হচ্ছে আমাদের অপত্য জীব, এবং যে তৈরি করতে দিয়েছিল তাকে কি বলবো আমরা, জনিতা জীব। তাহলে এই জনিতা জীব থেকে কি হলো, আমাদের অপত্য জীব তৈরি হলো। তাহলে এটাও কি একটা অযৌন জনন পদ্ধতি। তাহলে কি পড়বো, হাইড্রার দেহের বাইরের দিকে কোরক সৃষ্টি হয়, বাইরের দিকে তৈরি হয়েছে কোরকটা, কোরক বৃদ্ধি হলে তার মুখছিদ্র ও তাকে বেষ্টন করে কোর্শিকা সৃষ্টি হয়। পরে কোরকটি কি হয়, কোর্শিকা মানে কি, এই যে এরকম, মানে এরও কি হয়, এরকম ভাবে কোর্শিকাগুলো সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলা হচ্ছে যে পরে কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে কি হয়, অপত্য হাইড্রা তৈরি করে। ওই যে বললাম, এটা কি বিচ্ছিন্ন হয়ে গিয়ে এটা একটা হাইড্রা তৈরি করলো, আর উপরের অংশটা একটা হাইড্রা পড়ে রইলো। ঠিক আছে, আচ্ছা, এরপর ৩ নম্বর কি, আমাদের খণ্ডী ভবন। খণ্ডী ভবন মানে কি, মনে হচ্ছে খণ্ড হয়ে যাচ্ছে। তাহলে ব্যাস ওইটুকুই। তাহলে এইটা হচ্ছে একটা স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা আঁকাটা সোজা বাঁশের মতো। ঠিক আছে, এইবার কি হচ্ছে, স্পাইরোগাইরা কি, এক প্রকার জলজ সূত্রাকার শৈবাল। যখন আঘাতজনিত কারণ, মানে হয়তো এখানটা কোনো আঘাত লেগেছে এই জায়গাটায়, তাহলে কি হবে, ঠিক এই জায়গাটা কেমন না, একটা ডেভিয়েশন, একটা সেপারেশন তৈরি হয়ে যাবে। সেপারেশন তৈরি হলে কি হবে, এই পার্টটা ভেঙে যাবে, এই পার্টটা ভেঙে যাবে, ব্যাস। এটাই হচ্ছে আমাদের কি, খণ্ডী ভবন। তাহলে এইটা কি, একটা স্পাইরোগাইরা হয়ে গেল, এটা আর একটা স্পাইরোগাইরা হয়ে গেল। তাহলে এইটা কি, স্পাইরোগাইরা 1, এটাও একটা স্পাইরোগাইরা, এটাও তাই, আর এটাও তাই ছিল, স্পাইরোগাইরা। ঠিক আছে, তাহলে এই স্পাইরোগাইরা তাকে কি বলবো আমি, সরি, একে আমরা কি বলবো, একে বলবো জনিতা। এবং এর থেকে মানে খণ্ড হয়ে এই দুজন তৈরি হলো, তাহলে এই দুজনকে আমরা কি বলবো, এদেরকে বলবো অপত্য। তাহলে এবার আমি কি বলবো, যে আঘাতজনিত কারণে সূত্রাকার দেহ কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। আমি এর থেকে বেশি খণ্ড হতে পারে, আমি দুটো খণ্ড দেখালাম, এবং প্রতিটি খণ্ডক থেকে অপত্য স্পাইরোগাইরা তৈরি হয়। যতগুলো খণ্ড হবে ততগুলো, আমি যদি বলি ওপরে আর একটা খণ্ড হয়েছে, তাহলে আর একটা তৈরি হবে ওপরে। বোঝা গেল, তাহলে এটাই হচ্ছে খণ্ডী ভবন। খুবই সোজা, শুধু উদাহরণ মনে রাখো, নামগুলো থেকেই বাকিটা বানিয়ে লিখতে পারবে। বিভাজন মানে ভাগ ভাগ হয়ে যাবে, বহু বিভাজন মানে অনেকগুলো ভাগ হবে, উদাহরণ মনে রাখতে হবে। তারপর কি বললাম যেন, কোরকোদ্গম, কোরক মানে কি বলছি, বর্ধিত অংশ, ইস্টের হয় নিজের ভিতর থেকেই, আর কোরকে, সরি, কি যেন, হাইড্রা, হাইড্রার কি হয়, বাইরের থেকে হয়। ঠিক আছে, তারপর আসলে খণ্ডী ভবন, খণ্ডী ভবন মানে কি, মনে হচ্ছে খণ্ড খণ্ড হয়ে যাবে। তাহলে আঘাতজনিত কখন খণ্ড হয়, যখন আঘাত লাগে। তাহলে আঘাতজনিত কারণে কি হয়, সূত্রাকার দেহটা কতগুলো খণ্ডতে পরিণত হয়, আর প্রত্যেকটা খণ্ড থেকে কি হয়, অপত্য স্পাইরোগাইরা তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের খণ্ডী ভবন। তাহলে 3টে হয়ে গেল। এবার কি আমাদের 4 নম্বর, 4 নম্বরটা কি, আমাদের রেণু উৎপাদন। ঠিক আছে, আচ্ছা, এইবার এই পার্ট থেকে আমি একটা জিনিস খুব ভালো করে বলে দিচ্ছি, যে এখানে কিন্তু আমাদের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই উদাহরণ থেকে কিন্তু আমাদের বহু প্রশ্ন আসবে। তো এই রেণুর জিনিসটা কি, আমি একটা কথা বলেছিলাম যে অযৌন জননের যদি আমাকে কখনো একক বলে, তাহলে আমরা কি বলবো, তাহলে কিন্তু আমরা সবসময় রেণু উত্তর দেবো। ঠিক আছে, তো এক সেকেন্ড, এই যে রেণু, এই রেণুটা থাকবে কোথায়, তো নিম্ন শ্রেণীর উদ্ভিদ দেহে এবং ছত্রাকের দেহে রেণুস্থলী নামক একটা বিশেষ অঙ্গ থাকে, যেই রেণুস্থলীতে কি হয়, অনুকূল পরিবেশে রেণুস্থলীটা বিদীর্ণ হয়ে যায়। বিদীর্ণ হলে কি হয়, রেণুস্থলী এরকম একটা অংশ যার মধ্যে কি সব রেণুগুলো রয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের রেণুস্থলী। ঠিক আছে, এইবারই রেণুস্থলী, মানে যে অনুকূল পরিবেশ যখন পাবে তখন কি হবে, এই ভিতরে কি রয়েছে, এই ভিতরে সব রেণু রয়েছে, রেণু বা স্পোর। যেই অনুকূল পরিবেশ পাবে তখন কি হবে, এই জায়গাটার থেকে কি হবে, বিদীর্ণ হয়ে যাবে রেণুস্থলীটা, বলে কি হবে, রেণু 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 রেণু। তাহলে কি বেরিয়ে গেল, এগুলো সব, এগুলো তাহলে রেণু বা স্পোর বেরিয়ে গেল। ঠিক আছে, আর এই রেণু বা স্পোরকে কি বলা হয়, আমাদের অযৌন জননের একক। কি বলা হয়, অযৌন জননের একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরা কাদের জন্য হয়, আমাদের ছত্রাক, মস, ফান্ড ইত্যাদি। এইবার এই রেণু কিন্তু আমাদের দুভাগে আমরা ভাগ করতে পারি, সেই ভাগের ভিত্তিতে কিন্তু আমাদের উদাহরণ আসতে পারে। এই যে রেণু, এই রেণুটা না দু প্রকার হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে খুব। রেণু ক প্রকার, রেণু দু প্রকার, একটা হচ্ছে আমাদের চলরেণু। চলরেণুকে আমরা কি বলি, চলরেণুকে আমরা বলি জুস্পোর। ঠিক আছে, স্পোর মানে কি, রেণু। ঠিক আছে, আর একটাকে আমরা বলি অচল রেণু। অচল রেণুর নাম হচ্ছে আমাদের অ্যাপ্ল্যানোস্পোর। উচ্চারণগুলো ইয়ে হয় না ঠিক করে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আমাদের চল রেণু, একটা হচ্ছে অচল রেণু। ঠিক আছে, এবার এই চলরেণু যে, তার উদাহরণটা কি, মানে কে চলরেণুর সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে, সেটা হচ্ছে আমাদের ফাইটোপথোরা। ফাইটোপথেরা।
আর অচল রেণু কি? অচল রেণু আবার দু প্রকার, একটা হচ্ছে আমাদের স্পোরাঞ্জিও রেণু, আর একটা হচ্ছে আমাদের কনিডিয়া। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে আমাদের কনিডিয়া, আর একটা কি স্পোরাঞ্জিও রেণু। এবার এই স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে কে বিভাজনটা করে? সেটা হচ্ছে আমাদের মিউকর এবং আমাদের রাইজোবিয়াম। কে কে? আমাদের মিউকর আর আমাদের রাইজোবিয়াম। ঠিক আছে, আর কনিডিয়ার সাহায্যে কে করে? কনিডিয়ার সাহায্যে করে আমাদের পেনিসিলিয়াম। কোথায় আছে এটা বইতে? বইতে কিন্তু রেণু উৎপাদনের যে ছকটা আছে ওখানেই কিন্তু 1 2 3 4 করে পয়েন্ট করে এগুলো লিখে দেওয়া আছে। তা সেটাই কিন্তু আমি এখানে সামারাইজ করে দিলাম, যেটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। কি? রেণু আমাদের দু প্রকার, একটা হচ্ছে চলরেণু বা জুস্পোর, আর একটা অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। এবার চলরেণুর সাহায্যে কে আমাদের জনন সম্পন্ন করে? ফাইটোপথেরা। ঠিক আছে, এবার অচল রেণু আবার ফার্দার দু প্রকার, একটা স্পোরাঞ্জিও রেণু, একটা কনিডিয়া। কনিডিয়ার সাহায্যে কে অজনন সম্পন্ন করে? পেনিসিলিয়াম। এবং স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে কে জনন সম্পন্ন করে? সেটা হচ্ছে আমাদের মিউকর এবং রাইজোবিয়াম। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পুনরুৎপাদন বা রিজেনারেশন। পুনরুৎপাদন তার মানে কি মনে হচ্ছে? যে আবার নতুন করে তৈরি হবে। তা এটা কার মধ্যে হয়? আমরা প্ল্যানেরিয়ার দেহে দেখতে পাই, ফিতা কৃমি। ঠিক আছে, এরকম দেখতে হয় ঠিক। ঠিক আছে, আমার আন্দাজে ছবিটা আমি ভালোই এঁকেছি। এইবার কি হয়, এর এই অংশটা একটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে একটু অংশ আসছে, এখান থেকে দেখা যাচ্ছে একটু অংশ আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা প্ল্যানেরিয়ার দেহ। ঠিক আছে, এবার এই দেহ থেকে কি হচ্ছে, আমাদের বিভিন্ন অংশ থেকে কাটা অংশ নিচ্ছি আমরা। এইগুলোকে আমরা কি বলবো? কাটা অংশ বা কর্তিত অংশ। ঠিক আছে, তা এই যে কাটা অংশটা আছে, এই কাটা অংশটা কি আবার পরে বৃদ্ধি পেতে পারে এরকম ভাবে? পেতেই পারে। এর ক্ষেত্রে এই কাটা অংশটাও বৃদ্ধি পেতে পারে, পেতে পারে। এই কাটা অংশটাও বৃদ্ধি পেতে পারে, পেতে পারে। পেলে কি হবে? এটাও একটা পরবর্তীকালে একটা প্ল্যানেরিয়া তৈরি করবে, এটাও একটা পরবর্তীকালে কি করবে? একটা প্ল্যানেরিয়া তৈরি করবে। এই অংশটাও কি পরে একটা প্ল্যানেরিয়া তৈরি করবে। তাহলে এটাও একটা প্ল্যানেরিয়া, এটাও একটা প্ল্যানেরিয়া, এটাও একটা প্ল্যানেরিয়া। তাহলে এগুলো কি তৈরি করলো? এগুলো তৈরি করলো আমাদের অপত্য জীব। এর অংশগুলো কর্তিত হয়েছিল, মানে কাটা গেছিল কোনো কারণে, আঘাতজনিত কারণ হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তাহলে এই যে কাটা অংশগুলো ছিল, সেই কাটা অংশগুলোই কি হচ্ছে? ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হলো? একটা পূর্ণাঙ্গ প্ল্যানেরিয়া তৈরি করে ফেললো। তাহলে এই যে প্ল্যানেরিয়া গুলো তৈরি হলো, প্ল্যানেরিয়া, সেইগুলোকে আমরা কি বলবো? অপত্যজীব। এবং এই যার থেকে তৈরি হয়েছিল তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো জনিতা প্ল্যানেরিয়া। ঠিক আছে, জনিতা বা জনিত্রী। বোঝা গেল? তাহলে কি বলবো? জীবদেহের কোনো কাটা অংশ থেকে সম্পূর্ণ অপত্যজীব সৃষ্টি হলে তাকে পুনরুৎপাদন বলবো। ওই যে কাটা অংশ তার থেকে আবার উৎপাদন হলো, তাই কি বলবো? পুনরুৎপাদন, আবার উৎপাদন হলো। প্ল্যানেরিয়ার দেহ অনেকগুলি খণ্ডে বিভাজিত হয়, প্রত্যেকটি খণ্ড থেকে কি নতুন অপত্যজীব সৃষ্টি হয়। বোঝা গেল? আচ্ছা, তারপর কি আসছে? আচ্ছা, তাহলে আমাদের পাঁচটা কিন্তু হয়ে গেল। তাহলে এই পাঁচটা যদি আমরা পুরো লিখি তাহলে কিন্তু আমাদের ওই 5 নম্বরের প্রশ্ন পেরে যাবো, যখন আমাদের দেবে যে অজনজননের 5টি পদ্ধতি বিস্তারিত আলোচনা করো, তাহলে আমাদের পুরো 5 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের আসছে অঙ্গজ বংশ বিস্তার বা ভেজিটেটিভ প্রোপাগেশন। ঠিক আছে, অঙ্গজ বংশ বিস্তার কি? অঙ্গজ বংশ বিস্তার তিন ভাবে হয়। ঠিক আছে, মানে সরি, দুভাবে হয়, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক, একটা হচ্ছে আমাদের কৃত্রিম। ঠিক আছে, তো অঙ্গজ বংশবিস্তারটা কি? যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গের অংশ, মানে অঙ্গাংশ জনিত্রী জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়, হয়ে কি হয়? অপত্যজীব সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? অঙ্গজ বংশবিস্তার। মূলত এটা কাদের দেহে হয়? আমাদের উদ্ভিদ দেহে হয়। কিছু সহজে বোঝা গেল না? দরকার নেই, যখন আমরা উদাহরণটা ভালো করে করবো, প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন, তাহলেই পুরো জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যে অঙ্গ থেকে কি করে নতুন অপত্য তৈরি হয়। আর যদি সেটা বুঝতে পারি যে অঙ্গ থেকে কি করে নতুন অপত্য তৈরি হচ্ছে, তাহলেই বুঝে যাবো যে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন, অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন, ঠিক আছে, সেটা কি জিনিস। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে অঙ্গজ বংশবিস্তার ক প্রকার, তাহলে সেটা আমরা না দেখে নেব। অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার কি কি ভাবে হতে পারে? তো এক তো সেটা না প্রাকৃতিক ভাবে হতে পারে, একটা কৃত্রিম ভাবে হতে পারে। একটা কি আমাদের প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা কি আমাদের কৃত্রিম অঙ্গজ জনন। ঠিক আছে, কৃত্রিম অঙ্গজ জনন। ঠিক আছে, এবার এই প্রাকৃতিক অঙ্গজ জনন কি হবে? অঙ্গ থেকে জনন হবে, তো তাহলে কি অঙ্গজ জনন প্রাকৃতিক যখন বলবো, তাহলে তার স্বাভাবিক অঙ্গ থেকে তৈরি হবে। তাহলে সেগুলো কি কি হতে পারে? এক তো হতে পারে সেটা আমাদের কাণ্ড, তাহলে কি বলবো? কাণ্ড বা স্টেম। এক তো হতে পারে সেটা আমাদের পাতা বা লিফ, কি হবে? আমাদের পাতা বা লিফ। আর এক তো হতে পারে আমাদের মূল বা কি আমাদের রুট।
এবার এই কাণ্ড থেকে আমাদের কি কি তৈরি হয়? কাণ্ড আবার অনেক প্রকার। একটা হচ্ছে আমাদের ভূমিস্থ কাণ্ড, একটা হচ্ছে আমাদের ধাবক। কি কি? একটা হচ্ছে আমাদের ভূমিস্থ কাণ্ড, একটা হচ্ছে আমাদের ধাবক, একটা হচ্ছে খর্বধাবক। আমাদের কিন্তু উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমাদের বুলবিল। এবার এদের উদাহরণগুলো পড়তে হবে। ভূমিস্থ কাণ্ডর উদাহরণ কি? সেটা হচ্ছে আমাদের আলু, আমাদের কি আদা। ধাবকের উদাহরণ কি? ধাবকের উদাহরণ হচ্ছে আমাদের শুষ্নি, আমাদের থানকুনি। ঠিক আছে? আচ্ছা, খর্বধাবকের উদাহরণ কি? আমাদের কচুরিপানা। কি? কচুরিপানা। এবং বুলবিলের উদাহরণ কি? সেটা হচ্ছে আমাদের চুপড়ি আলু। চুপড়ি আলু। ঠিক আছে? আচ্ছা, পাতার উদাহরণ কি? পাতা থেকে কি হয়? সেটা হচ্ছে আমাদের বিগোনিয়া এবং পাথরকুচি। কে কে উদাহরণ? একটা হচ্ছে আমাদের বিগোনিয়া, একটা হচ্ছে আমাদের পাথরকুচি। যে কটা বলে দিচ্ছি সে কটার থেকেই প্রশ্ন আসবে, কারণ এই কটাই বইতে আছে। ফালতু বলে কোনো লাভ নেই যে আমি নিজে থেকে কোনো রিসার্চ করেছি, এই করেছি, ওই করেছি। বইতে যেটা আছে আমাদের টিভি নাম্বার প্রাপ্ত বইগুলো, তার থেকেই প্রশ্ন আসবে, সেগুলোকে আমি ছক আকারে করে দিচ্ছি, আর কিছুই না। তারপর হচ্ছে আমাদের মূল। মূল থেকে কি? মূল হচ্ছে আমাদের রসালো মূল কার জন্য হয়? আমাদের রাঙা আলুর জন্য হয়। রাঙা আলুর ক্ষেত্রে। তাহলে মূলের সাহায্যে অঙ্গ যোজন সম্পন্ন কি করে? রাঙা আলু। পাতার সাহায্যে কে অঙ্গ যোজন সম্পন্ন করে? বিগোনিয়া, পাথরকুচি। আর কাণ্ডের সাহায্যে কে অঙ্গ যোজন সম্পন্ন করে? আলু, আদা, শুষ্নি, থানকুনি, কচুরিপানা। স্পেসিফিক্যালি আমি যদি বলি ভূমিস্থ কাণ্ড, তাহলে বলবো আলু, আদা। যদি বলি ধাবকের সাহায্যে কে করে, তাহলে বলবো শুষ্নি। যদি বলি যে থানকুনি কিসের সাহায্যে করে, তাহলে বলবো যে ধাবকের সাহায্যে। যদি বলি খর্বধাবকের সাহায্যে কে করে তার অঙ্গ যোজন, তাহলে বলবো কচুরিপানা। যদি বলে যে চুপড়ি আলু কোন অঙ্গের সাহায্যে অঙ্গ যোজন সম্পন্ন করে, তাহলে বলবো বুলবিল। বোঝা গেল? এবার আসতে আমাদের কৃত্রিম অঙ্গযোজন। কৃত্রিম অঙ্গযোজন আবার তিন প্রকার। কি কি প্রকার? একটা হচ্ছে আমাদের জোড় কলম, একটা হচ্ছে আমাদের শাখা কলম, আর একটা হচ্ছে আমাদের অনুবিস্তারণ। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমাদের শাখা কলম বা কাটিং, আর জোড় কলমকে আমরা বলি গ্রাফটিং। ঠিক আছে? এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। অনুবিস্তারণ। এইবার আমাদের কাটিং বা আমাদের শাখা কলম, তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে আমাদের গোলাপ, তার উদাহরণ কি? আমাদের লেবু, তার উদাহরণ কি? আমাদের জাম, আমাদের আম, আমাদের তুলা। তাহলে এগুলো কি? আমাদের সব কাটিং এর উদাহরণ। গ্রাফটিং এর উদাহরণ কি? গ্রাফটিং এর উদাহরণ হচ্ছে আমাদের আম, লেবু আর পেয়ারা, এই তিনটে। ঠিক আছে? বইতে দেওয়া আছে। আর অনুবিস্তরণ কি? অনুবিস্তরণ একটা ডিটেইলড প্রসেস, যেটা আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে? তাহলে এই পার্ট থেকেই কিন্তু আমাদের সব এমসিকিউ আসবে বা এসএকিউ আসবে। ঠিক আছে? আমাদের যত 1 নম্বরের প্রশ্ন আছে সব কি এই ছকটার মধ্যে থেকেই আসবে, উদাহরণের মধ্যে থেকে। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা ডিটেলসে পড়বো। এগুলো সব নিচে নোটস করা আছে, আমি শুধু এইভাবে লিখে পড়ালাম যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা আছে কোথা থেকে এই প্রশ্ন আসছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি? যে আমাদের প্রাকৃতিক অঙ্গজনের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের মূল। তাহলে মূল কি? কয়েকটি উদ্ভিদ মূলের সাহায্যে অঙ্গজন সম্পন্ন করে। যেরকম কি বললাম? রাঙা আলু বা লাল আলুর রসালো মূল থেকে কি হয়? অসেনিক মুকুল সৃষ্টি হয়, যা থেকে অঙ্গজনন সম্পন্ন হয়। তাহলে রাঙা আলু বা লাল আলু কি করে? আমাদের রসালো মূলের সাহায্যে অঙ্গজনন সম্পন্ন করে। এটা আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, কাণ্ড। আলু, আদা, ওল ইত্যাদি কি করে? ভূনিম্নস্থ কাণ্ড থেকে মুকুল সৃষ্টি হয়, সেখান থেকে কি হয়? আমাদের অপত্যজীব সৃষ্টি হয়। শুষ্নি, থানকুনি, এগুলো শুষ্নি, থানকুনি ইত্যাদির কি হয়? আমাদের অর্ধবায়ু কাণ্ডের ধাবক থেকে আমাদের কি হয়? অঙ্গজনন সম্পন্ন হয়। আবার আমরা যখন বলবো কচুরিপানা এবং টোটাপানা, তার কি হয়? সে খর্বধাবক ব্যবহার করে কি তার অঙ্গজনন সম্পন্ন করে। আবার আমরা যদি বলি কখনো চুপড়ি আলু বা খাম আলু, তাহলে সেটা কি? আমাদের বুলবুলের সাহায্যে অঙ্গজনন সম্পন্ন করে। তাহলে এই পার্ট থেকে কিন্তু আমাদের খুবই 1 নম্বরের 1 মার্কস কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ছকে করে দিয়েছি অলরেডি। ঠিক আছে? তারপর আমাকে বলা হচ্ছে কি? তারপর আমাকে বলা হচ্ছে যে পাতা। পাতার সাহায্যে তাহলে কি করে? পাথরকুচি এবং বিগোনিয়া পাতার সাহায্যে করে। পাতার কিনারায় কি থাকে? পত্রজ মুকুল থাকে, যেগুলো বিচ্ছিন্ন হয়ে কি করে? আমাদের অপত্য নতুন জীব সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাকৃতিক হয়ে গেল। এবার চলে আসবো আমাদের কৃত্রিম অঙ্গজনন। তাহলে কৃত্রিম ক প্রকার বলেছিলাম? একটা বলেছিলাম শাখা কলম। শাখা কলমের নাম কি বলেছিলাম? কাটিং। কেন কাটিং বলা হয়? কারণ আমরা শাখা কলমে কি করি? যে আমরা একটা উদ্ভিদ নিই, ঠিক আছে? ওই উদ্ভিদটার আমি 20 থেকে 30 সেন্টিমিটার কাণ্ড কেটে নিই। একটা কাণ্ড রয়েছে, আমি কি করলাম? তার 20 থেকে 30 সেন্টিমিটার কেটে নিলাম। 20 সেন্টিমিটার একটা কাণ্ড কেটে নিলাম। ওই কাণ্ডটাকে আমি নিচে অক্সিন টক্সিন মাখিয়ে দেবো, মাখিয়ে একটা টবের মধ্যে পুঁতে দেবো। যেরকম আমরা কি করি? গোলাপ গাছ আমরা অনেকেই করেছি। গোলাপ গাছের একটা কাণ্ড ভেঙে নিলাম। কাণ্ড মানে কি? যেটা মাটির উপরে রয়েছে। একটা গাছের মাটির নিচের যে অংশটা, তাকে আমরা কি বলি? মূল। এবং মাটির উপরের অংশকে কি বলি? আমরা কাণ্ড বলি। ঠিক আছে? এবার সাইডে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা শাখা পোশাখা বলে থাকি। ঠিক আছে? তো আমরা কি করলাম?
আমি 20 সেন্টিমিটার মতো একটা কাণ্ড অংশ নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে কি করলাম, ওটার অক্সিন টক্সিন মাখালাম একটু, তাহলে সুবিধা হয়, না মাখালেও চলবে, হয়ে যায়, কিন্তু আমি যদি একটু অক্সিন মাখিয়ে দিই তাহলে কি হবে, আরো ভালো হবে। এবার ওটাকে কি করলাম, যে আমি এক সেকেন্ড, আমি ওটাকে কি করলাম, মাটিতে পুঁতে দিলাম। এবার মাটিতে পুঁতে দিলে কি হবে, এই যে মাটিতে আমি পুঁতে দিয়েছি ওটা অলরেডি, এবার এর মূল তৈরি হওয়া চালু হবে। যেই মূল তৈরি হওয়া চালু হবে তাহলে কি হবে, এর মধ্যে প্রাণের সঞ্চয় ঘটবে, তাহলে কি হবে, এটা ধীরে ধীরে কি ওটাও আমাদের গাছে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের শাখা কলম পদ্ধতি, বোঝা গেল? আচ্ছা, তাহলে কি, জনিত্রী দেহ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার কাণ্ড কেটে ভিজে মাটিতে যদি পুঁতি, তাহলে কাটা অংশ থেকে মূল এবং বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল তৈরি হয়। কাক্ষিক মুকুল কি করে, আমি আমার উদ্ভিজে চলন, উদ্ভিজ হরমোন এইসব চ্যাপ্টারে বারবার বলেছি। কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুল থেকে কি আমাদের শাখা পোশাখা তৈরি হয়। ঠিক আছে, তাহলে কাক্ষিক মুকুল থেকে কি হচ্ছে, আমাদের শাখা পোশাখাগুলো তৈরি হয়ে যাচ্ছে। উদাহরণ কি আমাদের, গোলাপ, লেবু, আম, জাম, তুলা ইত্যাদি, যেগুলো যেগুলো লিখিয়ে দিয়েছিলাম। এরপর কি আমাদের, এরপর হচ্ছে আমাদের জোড় কলম বা গ্রাফটিং, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি একটা উদ্ভিদ দেখছি, এই উদ্ভিদটা একটু আমাদের মজবুত উদ্ভিদ, ঠিক আছে, আর একটা উদ্ভিদ আছে সেটা আমাদের একটু আমাদের দুর্বল উদ্ভিদ। আমি কি করব, একটা উদ্ভিদ নেব, সেই উদ্ভিদটাকে এরকম ভাবে কেটে দেবো, আর একটা উদ্ভিদ ওপর থেকে ঠিক এরকম ভাবে কেটে দেবো। এবার এদেরকে কি করবো, জোড়া লাগিয়ে দেবো, তাহলে ওই উদ্ভিদটা এরকম ভাবে আসলো, আর নিচে আর একটা উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, এই যে দুটো উদ্ভিদের জোড়া লাগাচ্ছি, লাগিয়ে এদেরকে কি করবো, দড়ি দিয়ে জাপটে পেঁচিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, এটা ঠিক মিলে যাবে। মিলে গেলে কি হলো, এই পদ্ধতিকে আমরা বলছি জোড় কলম, জোড়া লাগিয়ে দিলাম, দেখি জোড় কলম বা গ্রাফটিং। এবার এখানে দুটো অংশ আছে, যার মধ্যে লাগালাম তাকে আমরা কি বলবো, এই যে মূল সহ গাছটি, যে গাছটা আমার নিচে রয়েছে, মানে যার মূল রয়েছে নিচে, তাহলে এই গাছটাকে আমরা কি বলছি, স্টক। তাহলে যার মধ্যে লাগালাম তাকে কি বলবো, স্টক। আর যাকে লাগালাম, ওপরের ডালটা যাকে লাগাচ্ছি তাকে আমরা কি বলবো, সিয়ন। তাহলে ওপর থেকে যে অংশটাকে আমি কেটে লাগালাম, সেইটা কি আমাদের সিয়ন, এবং যেটা আমি মূল সহ ছিল, মানে এর নিচে তো মূল রয়েছে, তাহলে যেটা মূল সহ ছিল তাকে কি বলবো, আমার স্টক। বোঝা গেল? আচ্ছা, এইবারে একটা স্পেশাল জিনিস আছে, যে এটা কাদের জন্য করা যায়, এটা কিন্তু আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের জন্য করা যায়। কারণ একবীজপত্রী যে উদ্ভিদ, তাতে কিন্তু এই অংশটা অ্যাকচুয়ালি কাটা হয় কোথাতে, ক্যাম্বিয়াম অংশ অব্দি কাটা হয়। এবার ক্যাম্বিয়াম তো থাকেই না একবীজপত্রী উদ্ভিদে, ঠিক আছে, তাদের নালিকা বান্ডিল থাকে, কিন্তু নালিকা বান্ডিলের মধ্যে কোনো ক্যাম্বিয়াম থাকে না, তাই জন্য কি জোড় কলম করা যায় না। তাহলে এবার পড়ে নেওয়া যাক, এই পদ্ধতিতে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের বা একই গণভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদ, আমরা পড়েছিলাম রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণ প্রজাতি, তাহলে যে গণ, একই গণের দুটো আলাদা উদ্ভিদ হতে হবে, অথবা একই প্রজাতির দুটো উদ্ভিদ নেওয়া হবে, নিয়ে তাদের মধ্যে কি করা হবে, আমাদের শাখা জোড়া লাগানো হবে। তাই কি হয়, একটা মূল সহ গাছ নেওয়া হয়, তাকে আমরা কি বলি, স্টক, এবং ওপরে একটা ডালকে জোড়ানো হয়, তাকে আমরা বলি সিয়ন। তাহলে একটা স্টক, একটা সিয়ন, তাহলে স্টকের মধ্যে সিয়নকে জোড়া হয়। ঠিক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে এটি সম্ভব হলেও একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না, তাই জন্য কি জোড় কলম হয় না। বোঝা গেল? এটুকু বললেই আমাদের হয়ে গেল। এরপর আমাকে, কারণ পদ্ধতি আমাদের আসে না, আসবেও না, মানে কোনোদিন আসলে তাহলে কপাল চাপড়াতে হবে, যে এতটাই কপাল খারাপ। তারপর আমাকে বলা হচ্ছে অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন, এটা আমাদের ডিটেলসে পড়তে হবে, এখানে জাস্ট শর্ট করে লেখা আছে। কলাকর্ষণ পদ্ধতিতে, কলাকর্ষণ পদ্ধতি কি, একটা স্পেশালাইজ জিনিস তৈরি করছি আমরা, যার মধ্যে বিভিন্ন পুষ্টি পদার্থ, যেরকম আমাদের অক্সিন, সাইটোকাইনিন, অন্যান্য পরিপোষক পদার্থ, সেই সকল দেওয়া রয়েছে, তাকে বলা হয় কলাকর্ষণ পদ্ধতি। ঠিক আছে, মানে ওটাকে বলা হয় মানে কলা দ্রবণ বলা হয়, আর পদ্ধতিটাকে কি কলাকর্ষণ দ্রবণ বলা হয়, আর পদ্ধতিটার নাম কি কলাকর্ষণ পদ্ধতি। ঠিক আছে, তাহলে কলাকর্ষণ পদ্ধতিতে পৃথকীকৃত কোষ, মানে আমি একটা নির্দিষ্ট কোষ নিয়েছি, আমার একটা উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদের আমি ভাবলাম যে কোনো পাতার একটা কোষ নেব, এই কোষটাকে নিয়ে আমি কি করব, কালচার মিডিয়ামে বা কলাকর্ষণ মাধ্যমে আমি তাকে বড় করব, বড় করে চারা গাছ তৈরি করব। তাহলে এই যে আমি মানে অংশটাকে তুললাম না, পৃথকীকৃত কোষ বলা হচ্ছে তাকে, যে এই কোষটাকে তুলে নিয়ে গিয়ে আমি তার থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে চাইছি। তাহলে কলাকর্ষণ পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরো, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলি, তার থেকে উদ্ভিদের বংশবিস্তার ঘটানোকে আমরা কি বলি, মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ। যেহেতু ক্ষুদ্র অংশ নিচ্ছে তাই কি বলা হয়, অনুবিস্তারণ। ঠিক আছে, এবার আমরা এটাকে ডিটেলসে পড়বো। অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন কি, মাইক্রো কথার অর্থ হলো অতি ক্ষুদ্র, যেটা বলা হলো। এবার পরীক্ষাগারে পরিশোধিত কাঁচ পাত্রে বিশেষ কর্ষণ দ্রবণ, ঠিক আছে, বিশেষ কর্ষণ দ্রবণ নেওয়া হয়। কর্ষণ দ্রবণে কি হয়, পুষ্টি উপাদানের বৃদ্ধি ঘটানো হয়, ঘটালে কি হয়, উদ্ভিদের প্রোটোপ্লাস্ট, কোষ, ভ্রূণ, আমাদের বীজ বা অঙ্গের বৃদ্ধি এবং পোষণ ঘটানোকে কি বলা হয়, কলা কর্ষণ, যেটা বললাম কালচার মিডিয়াম বা কলা পালন বা টিস্যু কালচার বলা হয়। ঠিক আছে,
পদাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশ বিস্তার ঘটানোর পদ্ধতিকে কি বলি আমরা? অনুবিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি করা হয় সেই পদ্ধতিটা আমাদেরকে বুঝতে হবে। কি করি, ধরা যাক, একটু উপরে তুলে নিই। ধরি আমার একটা উদ্ভিদ রয়েছে, এই উদ্ভিদের পাতা রয়েছে, গাছ রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে, নিচে মূল রয়েছে। এইবার আমি কি করছি, এই যে পাতাটা আছে না, এই পাতার একটা সূক্ষ্ম অংশ, আমি একটা ছোট অংশ কেটে নিচ্ছি। এই অংশটাকে আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমার কাছে একটা কি থাকবে, আমার কাছে একটা টেস্ট টিউব থাকবে, তার মাথায় তুলা দিয়ে ঠিক পেঁচানো থাকবে, মানে ঢোকানোর পর তুলো ফুলো দিয়ে দেবো। ভিতরে কি আছে আমাদের কালচার, মানে যে কর্ষণ দ্রবণ, সেই কর্ষণ দ্রবণ আছে, তার মধ্যে কি আছে আমাদের অক্সিন আছে, সাইটোকাইনিন আছে। এই যেখানে বলা হচ্ছে কর্ষণ দ্রবণটি পরিপোষক এবং অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদি হরমোন দিয়ে তৈরি করা। তার মানে এখানে বিভিন্ন পুষ্টি পদার্থ রয়েছে, পুষ্টি রয়েছে, তার মানে এটা কি বৃদ্ধি পেতে পারবে। এবার এই যে কাটা অংশটা, ওই কাটা অংশটা আমি এর মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে কাটা অংশটা আমি সিলেক্ট করেছি, এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের, এর নাম কি বলা হয়েছিল আমাদের? এক্সপ্লান্ট, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে এক্সপ্লান্টটা, এটা যেহেতু কর্ষণ মাধ্যমে আছে, তাহলে কর্ষণ মাধ্যমে আমাদের বিভিন্ন পুষ্টি পদার্থ রয়েছে, আমাদের হরমোনগুলো রয়েছে, তাহলে কি হবে, এটা বিভাজন হওয়া চালু হবে। তাহলে এইটাই কি হবে, এবার পরিণত হয়ে যাবে, কিসে পরিণত হবে? অবিভেদিত কোষপুঞ্জে পরিণত হবে। তাহলে এটাই কি হচ্ছে, এটা এরকম ভাবে একটা অবিভেদিত কোষপুঞ্জে পরিণত হয়ে গেল। এটাকে কি বলবো? অবিভেদিত কোষপুঞ্জ। কোষপুঞ্জ মানে কোষের সমষ্টি, মানে ওটার বিভাজন ঘটে গেল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অবিভেদিত কোষপুঞ্জ। এমনিও পড়েছিলাম আমরা কি, অক্সিন কি করে আমাদের, তার নিউক্লিয়াস বিভাজনের জন্য সহায়তা করে, আর সাইটোকাইনিন সাইটোকাইনেসিস বিভাজনের জন্য সহায়তা করে। তাহলে আমাদের মোট বিভাজনে তো দুটোই অংশ থাকে, সেই দুটো সাহায্যকারী আমাদের হরমোনগুলোই এর মধ্যে রয়েছে। তাহলে এর কি আমাদের কোষ বিভাজন হতে পারবে। তাহলে কোষ বিভাজন হলে কি হবে, আমাদের অনেকগুলো কোষ তৈরি হবে, যেগুলো মিলে কি একটা অবিভেদিত কোষপুঞ্জ তৈরি করবে। এই যে অবিভেদিত কোষপুঞ্জ, এটাকে আমরা বলি ক্যালাস, ঠিক আছে। এইবার এই ক্যালাস কি হবে, আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত হলে কি হবে, ওর মধ্যেই কি হচ্ছে আমাদের, এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমাদের ছোট্ট 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 আমাদের কি করবে, প্লান্ট তৈরি করবে। এটাকে আমরা কি বলি, তখন আমরা এটাকে বলি এমব্রয়েড, এমব্রয়েড, ঠিক আছে। এবার এই যে ছোট্ট ছোট্ট উদ্ভিদের মতো অংশ তৈরি হয়েছে, এর থেকে এর থেকে অ্যাকচুয়ালি ছোট অংশ এখন তৈরি হবে। এরকম ছোট উদ্ভিদ, এরকম ছোট উদ্ভিদ, এরকম ছোট ছোট উদ্ভিদ তৈরি হবে, ঠিক আছে। এখনো কি ওটাকে আমি কালচার মিডিয়ামের মধ্যেই রেখেছি। তাহলে তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলা হয়, যেহেতু ছোট উদ্ভিদ তাই প্লান্ট বলবো না, তাই তাকে কি বলা হয়, প্লান্টলেট, ঠিক আছে। তাই এটাকে কি বলে, প্লান্টলেট। এবার এই প্লান্টলেট গুলোকে নিয়ে গিয়ে আমি কি করি, একটা টবের মধ্যে বসিয়ে দিই। টবের মধ্যে বসিয়ে দিয়ে গ্রিন হাউস পদ্ধতিতে আমরা একটাকে কি বলা হয়, হার্ডেনিং পদ্ধতি বলা হয়। ওই হার্ডেনিং পদ্ধতি কি করা হয়, এটাকে বৃদ্ধিপ্রাপ্ত করা হয়, নির্দিষ্ট ওখানে তার চাপ স্থির রাখা হয়, তার নির্দিষ্ট একটা তাপমাত্রা রাখা হয়। সেগুলো রাখার মাধ্যমে কি করা হয়, যে এইটা এবার বড় হবে, বড় হয়ে কি চারা গাছ তৈরি হতে পারবে, তারপর আমরা তাকে টবে রোপণ করে দেবো। বোঝা গেল? তাহলে আমি নিয়েছিলাম মাত্র ছোট একটা অংশ, তার থেকে কি ফাইনালি আমাদের একটা পুরো প্রপার চারা গাছ তৈরি হয়ে গেলো। এই পদ্ধতিকে আমরা কি বলি, এই পদ্ধতিকে আমরা বলি অনুবিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। এবার আমাদেরকে বলতে পারে যে শব্দ চিত্রের মাধ্যমে মাইক্রো প্রপাগেশনের ধাপগুলো বর্ণনা করো। তাহলে আমি কি করব, যদি শব্দ চিত্র বলে তাহলে প্রথমে এটা লিখবো, 1 নম্বর দেবো না তখন, তাহলে এটা লিখবো, তারপরে এরকম তীর চিহ্ন দেবো, তারপরে এরকম তীর চিহ্ন দেবো, তারপরে এরকম তীর চিহ্ন দেবো। তাহলে শব্দ চিত্র বললে আমি এরকম তীর চিহ্ন দিয়ে বলবো। তাহলে প্রথমে কি করা হয়, উপযুক্ত উদ্ভিদাঙ্গ যেরকম কলা, কোষ, মুকুল ইত্যাদি কি নির্বাচন করা হয়। সেই যে নির্বাচিত অংশ তাকে আমরা কি বলি, এক্সপ্লান্ট বলি। তারপর কি হবে, কর্ষণ মাধ্যমে ওই যে এক্সপ্লান্ট গুলো, সেগুলো কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বিভাজিত হয়ে অবিভেদিত কোষপুঞ্জ তৈরি করবে, যেটাকে আমরা কি বলবো, তাকে আমরা ক্যালাস বলবো। এবার এই ক্যালাস থেকে কি হবে, ভ্রূণ বা এমব্রয়েড তৈরি হবে, ঠিক আছে। এবার এমব্রয়েড থেকে তাহলে কি হবে, অসংখ্য শিশু উদ্ভিদ তৈরি হবে, যেগুলোকে আমরা কি প্লান্টলেট বলবো। এবার এই প্লান্টলেট গুলোকে আমরা নিয়ে গিয়ে কি করবো, গ্রিন হাউসে প্রতিপালন করবো, যে পদ্ধতিকে আমরা কি বলি, হার্ডেনিং বলবো। এবং পরে কি করবো, তাকে স্থানান্তর করবো আমাদের যে টব গুলো আছে, সেই টবের মধ্যে কি স্থানান্তর করে দেবো। তারপর সেখান থেকে কি আমাদের চারা গাছ তৈরি হবে। বা নির্দিষ্ট ওখানে একটা বড় জমি টাইপের থাকে, যেটাকে আমরা এগ্রিকালচারাল ফার্ম বলি। তো সেই ফার্মে নিয়ে গিয়ে কি করা হয়, সেগুলোকে আমরা রোপণ করে দিই, ঠিক আছে। এবার কেন করতে হবে এত খাটনি, এটায় আমাদের দক্ষ এগ্রিকালচারিস্ট লাগবে, ঠিক আছে, বোটানিস্ট লাগবে, এত মাথা ঘামাতে কেন যাব। কারণ আমরা বিভিন্ন যে বিরল ভেষজ উদ্ভিদ আছে, যেরকম সর্পগন্ধা, মূল্যবান কাঠ যেমন লাল চন্দন, মেহগনি, এইগুলো তো আমাদের খুব সহজে আমরা তাহলে তৈরি করতে পারবো। আমাকে পুরনো কোনো গাছ কাটতে হলো না, অন্য কোনো পদ্ধতি আনতে হলো না, কোনো বীজ লাগলো না, ঠিক আছে। আমরা কি করতে পারলাম, এখানে কোনো বীজের প্রয়োজন হলো না, কোনো বীজ লাগলো না, ঠিক আছে। তা সত্ত্বেও আমি কি নতুন একটা গাছ তৈরি করতে পারলাম। আর একটা গাছ তো তৈরি হবে না, অনেকগুলো গাছ তৈরি হয়। তাহলে কি আমাদের
যেগুলো খুব দামি উদ্ভিদ, যেগুলো খুব বিরল ভেষজ উদ্ভিদ, তাদেরকে কি তৈরি করতে পারবো। তাহলে বিরল ভেষজ উদ্ভিদ যেরকম সর্পগন্ধা, মূল্যবান কাঠ যেরকম লাল চন্দন, মেহগনি ইত্যাদি উদ্ভিদের কি আমরা সংখ্যা বৃদ্ধি করতে পারবো এই পদ্ধতিতে। বিশুদ্ধ রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয়, কারণ সবকিছুই আমাদের কন্ট্রোলে থাকছে, সবকিছুই বিজ্ঞানীরা কি সায়েন্টিফিক একটা মেথড তৈরি করেছে, যে মেথডের আন্ডারে সমস্ত কিছু করা হয়। তারপর বলা হচ্ছে যে এই পদ্ধতিতে শিশু উদ্ভিদ তৈরির জন্য বীজের প্রয়োজন হয় না, যেটা দেখা গেল এখানে কোনো বীজ তো লাগেনি আমাদের। অতি অল্প সময়ে পছন্দমাফিক উদ্ভিদ ভ্যারাইটি তৈরি করা যায়। ঠিক আছে, আমরা ডিজাইনটাও নিজেদের হাতে রাখতে পারবো। হলো? আচ্ছা, এইবার আসছে আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা থেকে আমাদের 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসার হাই প্রবাবিলিটি আছে। 5 মার্কসের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, এই পার্ট থেকে কিন্তু আসার চান্স আছে, যেটা কি আমাদের যৌনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। এবার এই যৌনুক্রম ব্যাপারটা কি? আমাদের একটা জীবের জীবনচক্রে একটা রেণুধর দশা থাকতে পারে, রেণুধর দশা, যেটা কি আমাদের রেণুধর দশা কি হয়, আমাদের ডিপ্লয়েড হয়, মানে টু এন্ড। আচ্ছা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কজন বোঝে আর কজন বোঝে না? যখন আমাদের কোষগুলো এরকম জোড়ায় জোড়ায় থাকে, এরকম জোড়ায় জোড়ায় থাকে, যেরকম মানুষের কি আমাদের 2n ইজ ইকুয়াল টু 46। তার মানে আমাদের যেরকম আমাদের জুতো, আমরা কি জুতো একটা করে পরি না, জোড়ায় জোড়ায় থাকে। তার মানে যদি 10টা মানুষ কোথাও যায়, তার মানে কি 10 জোড়া জুতো আছে। তেমনি মানুষের ক্রোমোজোম গুলো কি এরকম জোড়ায় জোড়ায় থাকে, দেহকোষের ক্রোমোজোমের কথা বলা হচ্ছে, তাহলে কি জোড়ায় জোড়ায় থাকে। তার মানে এক একটা পেয়ারে পেয়ারে থাকে। তাই জন্য আমরা বলি যে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত, আমাদের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। ঠিক আছে, কিন্তু আমাদেরই যখন আমরা গ্যামেট দেখতে যাব, গ্যামেটের মধ্যে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোম থাকে। তার মানে মিঙ্গেল থাকলে বলবো আমি ডিপ্লয়েড, এবং সিঙ্গেল থাকলে বলবো আমাদের হ্যাপ্লয়েড। বিশাল উদাহরণ। তাহলে আমাদের যখন সিঙ্গেল হয়ে যায়, এদের ব্রেকআপ যখন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন কি হবে আমাদের হ্যাপ্লয়েড। আর যখন এটা মিঙ্গেল থাকবে তখন তাকে কি বলবো, ডিপ্লয়েড। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 23 এটা কোথায় যায়, মানুষের জন্য, মানুষের জন্য তাদের গ্যামেটের ক্ষেত্রে কি হয়ে যায়, আমাদের n ইকুয়াল টু 23 হয়ে যায়। ঠিক আছে, জায়গা ক্লিয়ার করে নিই, আর এদিকে লেখা যাক। তাহলে আমাদের একটা হয় আমাদের কি রেণুধর দশা বা 2n, আর একটা কি হয় আমাদের, সেটাকে আমাদের বলা হয় লিঙ্গধর দশা। লিঙ্গধর দশা, লিঙ্গধর দশা কি হয় আমাদের n, তাহলে একটা আমাদের 2n, একটা হচ্ছে n। এবারে এই যে রেণুধর দশা, রেণুধর দশা থেকে কি হয় আমাদের লিঙ্গধর দশা তৈরি হয়, আবার লিঙ্গধর দশা থেকে আবার রেণুধর দশা তৈরি হয়। তাহলে এই যে চক্রাকার আবর্তনটা রেণুধর দশা এবং লিঙ্গধর দশার মধ্যে, তাকেই আমরা বলি যৌনুক্রম। তাহলে যৌনুক্রম কি, কোনো একটা জীবের রেণুধর এবং লিঙ্গধর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনুক্রম বলা হয়। কাদের জন্য এটা সুস্পষ্ট দেখা যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাদের জন্য দেখা যায়, একটা হচ্ছে আমাদের মস, একটা হচ্ছে আমাদের ফান। তাহলে কাদের কাদের জন্য দেখা যাবে, একটা হচ্ছে মস, একটা হচ্ছে ফান। সরি, পেন সিলেক্ট করতে হতো। মস এবং ফার্নের জন্য কি আমাদের যৌনক্রম সুস্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা কোনটা ডিটেলসে করবো, আমরা পড়বো ফার্নের যৌনক্রম। তার আগে দুটো জিনিস পড়ে নেওয়া যাক। প্রথম কথা কি, ফার্নের মূল উদ্ভিদ দেহ কিন্তু আমাদের রেণুধর। রেণুধর মানে সেটা কি হবে, আমাদের ডিপ্লয়েড প্রকৃতির হবে, স্পোরোফাইটিক। যখনই আমি 2n বলছি তার মানে কি, ওটা ডিপ্লয়েড। 2n মানে কি, 2n মানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড, এবং n মানে কি, n মানে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। 2n কারা, যারা মিঙ্গেল, n কারা, যারা সিঙ্গেল। ক্রোমোজোমের কথা বলা হচ্ছে, তোর আমার কথা না। আচ্ছা, এইবার যে রেণুধর উদ্ভিদ, তাতে কি থাকে, আমাদের রেণুস্থলী থাকে। আর রেণুস্থলীর মধ্যে কি থাকে বলেছিলাম আমি, রেণু থাকে। রেণুরই ইংরেজি কি, স্পোর। তাহলে রেণুস্থলীতে রেণু বা স্পোর উৎপন্ন হয়, বোঝা গেছে। রেণু মাতৃকোষ মিওসিস বিভাজনের দ্বারা হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। বলাই হয়েছিল যে রেণু তৈরি হবে, সেটা তো আমাদের এন। তাহলে কোন বিভাজনের মাধ্যমে আমাদের হ্রাস বিভাজন ঘটবে, তবে তো আমাদের এন তৈরি হবে 2n থেকে। রেণু মাতৃকোষ কি আমাদের 2n, তাহলে 2n থেকে আমাদের রেণু যদি n তৈরি হয়, তাহলে কোন বিভাজন লাগবে, মিওসিস বিভাজন লাগবে। রেণুগুলো কি হয়, তারপর অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হলে তাহলে কি তৈরি করবে, রেণু তো n, তাহলে কে তৈরি করবে, 2n তৈরি করবে না n তৈরি করবে, নিশ্চয়ই n তৈরি করবে। তাহলে রেণু যেহেতু n মানে হ্যাপ্লয়েড, তাহলে ওটা অঙ্কুরিত হলে কি হবে, লিঙ্গধর দেহ বা n মানে হ্যাপ্লয়েড তৈরি করবে। সেটার নাম কি, সেটাকে বলা হয় প্রোথ্যালাস। ঠিক আছে, এটা দা না, এটা যা। যা কি হ্যাপ্লয়েড প্রকৃতির। ওই যে বললাম রেণুটাও আমাদের হ্যাপ্লয়েড, তাহলে তার থেকে যে তৈরি হয়েছে লিঙ্গধর দেহ, সেটা তাহলে আমাদের হ্যাপ্লয়েড হবে। এইবার এই যে লিঙ্গধর দেহ, এই লিঙ্গধর দেহে কি থাকে, একটা থাকে পুংধানী, একটা থাকে স্ত্রীধানী। পুংধানী থেকে তাহলে কি বেরোবে, শুক্রাণু। স্ত্রীধানী থেকে কি বেরোবে, ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু বেরোলেই কি হবে, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে। কোন পদ্ধতিতে মিলিত হয়, নিষেক পদ্ধতিতে। তাহলে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। আর যেই এন আর তার সাথে এন, এই একজন সিঙ্গেল ছিল, এই একজন সিঙ্গেল ছিল, দুজন সিঙ্গেল মিললে কি হয়, মিঙ্গেল তৈরি হয়ে গেল। তাহলে কি তৈরি হবে, তাহলে তখন 2n মানে ডিপ্লয়েড তৈরি হয়ে গেল। তাহলে জাইগোট আমাদের কি, ডিপ্লয়েড। তাহলে জাইগোট ডিপ্লয়েড, তাহলে জাইগোট থেকে আমাদের রেণুধর তৈরি হবে না লিঙ্গধর তৈরি হবে, ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হবে। তাহলে তখন আবার কি হবে, তখন আবার রেণুধর উদ্ভিদ তৈরি হবে। তাহলে এখন যেটা আমি ভাষায় বললাম, আমরা ভাষায় লিখবো না, আমরা কি করবো, আমরা ছক দেখাবো। আমাদেরকে পরীক্ষায় ছক দেখাতে বলবে, যেটা এখন আমাকে বোঝাতে হবে।
কি আমাদের মূল দেহটা কি, আমাদের মূল দেহটা হচ্ছে পরিণত রেণুধর উদ্ভিদ, ঠিক আছে, তাহলে সেটা আমাদেরকে 2n, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমাদের রেণুধর উদ্ভিদ দেহ কি আমাদের 2n। এবারে এই রেণুধর উদ্ভিদ দেহে কি থাকে, আমাদের রেণুপত্র থাকে, সেটাও তাহলে কি হবে 2n। রেণুপত্রে কি থাকে, আমাদের সোরাস থাকে, এবং এই সোরাসের মধ্যে কি থাকে, রেণুস্থলী থাকে। এই যে রেণুস্থলী, রেণুস্থলীর মধ্যে কি পাওয়া যাবে, আমাদের রেণু মাতৃকোষকে পাওয়া যাবে। তাহলে এগুলো সব কি, এগুলো সবই আমাদের 2n চলতে থাকবে। এইবার যে রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষ থেকে কি উৎপন্ন হয়, রেণু তৈরি হয়। এবার আমি কি বলেছি যে রেণু হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড মানে n, কিন্তু রেণু মাতৃকোষ তো আমাদের 2n, তাহলে 2n থেকে যদি আমাকে n এ আসতে হয় তাহলে কোন কোষ বিভাজন চাই, তাহলে আমাদের কিন্তু মিওসিস কোষ বিভাজন চাই। তার মানে আমাদের রেণু মাতৃকোষটা তার মিওসিস বিভাজন ঘটলে রেণু তৈরি হয়। তাহলে এই স্টেপে এসে ফার্স্ট টাইম আমি কিন্তু একটা হ্যাপ্লয়েড কোষ পেলাম। এবার রেণু, রেণুর থেকে তাহলে কে তৈরি হবে, আমাদের রেণুধর উদ্ভিদ নাকি লিঙ্গধর উদ্ভিদ। রেণু যেহেতু n মানে হ্যাপ্লয়েড, তাহলে আমার কি তৈরি হবে, লিঙ্গধর দেহ। তাহলে এর থেকে কি তৈরি হলো, লিঙ্গধর উদ্ভিদ দেহ। তাহলে এটা কি আমাদের হ্যাপ্লয়েড। এইবার এই যে লিঙ্গধর উদ্ভিদ দেহ, তার থাকে দুটো অংশ, একটা থাকে পুং অংশ, একটা থাকে স্ত্রী অংশ। পুং অংশকে আমরা বলি পুংধানী, স্ত্রী অংশকে আমরা বলি স্ত্রীধানী। এই যে পুংধানী, ওটা তো লিঙ্গধর দেহের মধ্যেই আছে, তাহলে এটাও কি আমাদের n। স্ত্রীধানী, সেটাও আমাদের লিঙ্গধর দেহের মধ্যেই, তাহলে ওটাও কি হবে আমাদের n। এবার এই পুংধানীর থেকে বেরোয় কি আমাদের শুক্রাণু, তাহলে সেটাও কি হবে আমাদের n, যেহেতু পুংধানী n। এবং স্ত্রীধানী থেকে কি বেরোবে, তার থেকে বেরোবে আমাদের ডিম্বাণু, সেটাও কি হবে আমাদের n। এবার শুক্রাণু ডিম্বাণু পরস্পর বিপরীত, এও সিঙ্গেল n, এও সিঙ্গেল n, তাহলে দুটো সিঙ্গেল পরস্পর কি করবে, আমাদের বিয়ে করে নেবে। বিয়ের নাম কি, নিষেক। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর বিয়ে হবে, ও সরি বিয়ে বলবো না, কি বলবো, নিষেক বলবো। তাহলে কি হবে, শুক্রাণু এবং ডিম্বাণুর বিয়ে হলো, নিষেক হলো। নিষেক হলে কি হবে, তাহলে জাইগোট তৈরি হবে। এবার এই n একজন সিঙ্গেল, এই n একজন সিঙ্গেল, হয়ে যাবে কি তাহলে মিঙ্গেল। তাহলে আবার কি আসলো, আমাদের মিঙ্গেল স্টেট চলে আসলো, ঠিক আছে। তাহলে এবার জাইগোট আবার মিঙ্গেল হয়ে গেছে, ডিপ্লয়েড হয়ে গেছে। তাহলে জাইগোট থেকে কি হবে, লিঙ্গধর না রেণুধর, জাইগোট তো ডিপ্লয়েড, তাহলে কি হবে, রেণুধর ডিপ্লয়েড। তাহলে কি তৈরি হবে, আমাদের অপরিণত রেণুধর উদ্ভিদ তৈরি হবে। তারপরে এটা আবার পরিণতি পাবে, পরিণতি পেলে কি হবে, আবার আমাদের পরিণত রেণুধর তৈরি হবে, তারপর আবার সাইকেলটা হওয়া চালু হবে। তাহলে বোঝা গেল, তাহলে আমি শুরু করতে হচ্ছে, শুরু হচ্ছে আমাদের এখান থেকে। তাহলে আমাদের পরিণত রেণুধর থেকে তৈরি হলো, আসলো আসলো আসলো, এখানে থেকে কি হলো, আমাদের আবার হ্যাপ্লয়েড চালু হলে। তাহলে এই যে অংশটা, এই অংশটার ভিতরে, কোন অংশটার ভিতরে, এই যে অংশটার ভিতরে, এই অংশটার ভিতরে সবাই কি, এই অংশটার ভিতরে সবাই আমাদের হ্যাপ্লয়েড না। তাহলে এই হ্যাপ্লয়েডটাকে আমরা কি বলি, লিঙ্গধর। তাহলে কি বলবো, এই পার্টটা হচ্ছে আমাদের লিঙ্গধর দশা বা n। কিন্তু এই যে ওপরের পার্টটা, এই পুরো ওপরের পার্টটা, এই ওপরের পার্টটা আমাদের পুরো ডিপ্লয়েড না। তাহলে ডিপ্লয়েড পার্টকে আমরা কি বলবো, রেণুধর দশা বা 2n। তাহলে এই যে হাফ ফেজ থাকছে আমাদের রেণুধর দশা, এবং ছোট ফেজ থাকছে আমাদের কি, লিঙ্গধর দশা। এই যে রেণুধর দশা এবং লিঙ্গধর দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন, সেই আবর্তনকেই আমরা কি বলছি, যনুক্রম। কার যনুক্রম এটা, এটা কিন্তু আমাদের ফার্নের যনুক্রম। বোঝা গেল, শুধু এইটুকু করব, আমাদের ঝুলিতে কত পড়বে, 5 মার্কস পড়বে। বোঝা গেল, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শর্ট কোশ্চেন কি আসতে পারে, চান্সেস কম আছে। শর্ট কোশ্চেন কি আসতে পারে, যে মিওসিসের পরে আমাদের লিঙ্গধর দশার প্রথম অংশ কি, প্রথম অংশ তাহলে রেণু। রেণু থেকে কোন অংশ তৈরি হয়, লিঙ্গধর দেহ। আমাদের বলতে পারে যে জাইগোটের পর কি তৈরি হয়, বলবো যে অপরিণত রেণুধর দেহ। বোঝা গেল, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। নিষেকের পরবর্তীতে কি তৈরি হয়, আমরা এমনিই জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় আমাদের নিষেক পদ্ধতিতে, তাহলে তৈরি হয় জাইগোট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল চ্যাপ্টার। ফাইনালি আমি আরেকবার কনক্লুড করব কি, আমাদের শুক্রাণু থাকে একটা, আর একটা কি থাকে, ডিম্বাণু। কার জন্য, তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হচ্ছে মানে কি, এটা একটা যৌন জনন পদ্ধতি। তাহলে তৈরি কি হয়, তৈরি হয় তাহলে আমাদের জাইগোট। এবার এই যে শুক্রাণু ডিম্বাণুর মিলিত হওয়ার পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা কি বলি, নিষেক। শুক্রাণুকে আমরা কি বলি, স্পাম বলি। ডিম্বাণুকে আমরা কি বলি, ডিম্বাণুকে আমরা বলি ওভাম বা ওভা বা এক্সেল। নিষেককে আমরা কি বলি, নিষেককে আমরা বলি ফার্টিলাইজেশন। এবং জাইগোটকে আমরা কি বলি, জাইগোটকে আমরা জাইগোটই বলি, ঠিক আছে। এবার আমাদের লাস্ট একটাই পার্ট পড়ে থাকলো, কি বলেছিলাম, আমাদের জননের ভাগের সময় যৌন জনন, অযৌন জনন, অপুংজনী, অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন। তাহলে আমাদের যৌন জনন হয়ে গেছে, অযৌন জনন হয়ে গেছে, অঙ্গজ বংশবিস্তার পড়ে ফেলেছি, অপুংজনী পড়ে আছে। তাহলে এবার পড়বো হচ্ছে আমাদের অপুংজনী, ঠিক আছে। তাহলে এটা করলেই আমাদের মিটে যাবে। অপুংজনী কিন্তু আমাদের বইতে ঠিক করে দেওয়া নেই, বইতে দেওয়াই নেই, সহায়িকায় আছে, তবে ওখানে বোধহয় সংজ্ঞা টংজ্ঞা দেওয়া নেই ঠিক করে। আর অপুংজনী থেকে আমাদের এক্সাম্পলটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে বেশি ইম্পর্টেন্ট কি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাম্পলস। এক্সাম্পলস আর মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই পার্ট থেকে এক্সাম্পল দিয়ে বেশি প্রশ্ন আসতে পারে, তবুও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অপুংজনীটা কি, যে বিশেষ জনন প্রক্রিয়া স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু কোনো প্রকার নিষেক ছাড়াই, কোনো নিষেক হচ্ছে না,
সরাসরি ভ্রূণ বা অপত্য সৃষ্টি করে ফেলছে, ডিম্বাণু একাই 100, ঠিক আছে, তাকে বলে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এর ফলে সৃষ্ট জীব হ্যাপ্লয়েড হতে পারে বা ডিপ্লয়েড হতে পারে, ঠিক আছে। তাহলে অপুংজনির প্রকারভেদ এবার আমরা দুটো ক্রাইটেরিয়াতে ভাগ করব। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের প্রকৃতি। প্রকৃতি কিরকম হতে পারে, হয় সেটা প্রাকৃতিক নয় কৃত্রিম। তাহলে প্রাকৃতিক অপুংজনি কি, প্রাণীর জীবন চক্রে স্বাভাবিকভাবেই যদি নিষেক ছাড়া সন্তান জন্মায়, মানে আমাদের যে স্ত্রী গ্যামেট রয়েছে বা ডিম্বাণু রয়েছে, সেই ডিম্বাণু যদি আমাদের স্বাভাবিকভাবেই কি তৈরি করে, কোনো নিষেক হলো না। নিষেক হওয়া মানে কি, আমাদের শুক্রাণুর সাথে মিলিত হবে, কোনো শুক্রাণু নেই, ডিম্বাণু নিজের থেকে কি করলো, অপত্য তৈরি করে ফেললো। অপত্য থেকে কি তৈরি, মানে ভ্রূণ তৈরি করলো, ভ্রূণ থেকে কি তৈরি হবে, আমাদের অপত্য তৈরি হবে, ঠিক আছে, উল্টো লিখে ফেলেছি। ডিম্বাণু থেকে কি তৈরি হবে, আমাদের ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ থেকে কি তৈরি হবে, আমাদের অপত্য তৈরি হবে, ঠিক আছে। তাহলে কোনো মাঝখানে কোনো শুক্রাণুর খেলা নেই, কোনো নিষেক নেই, তাহলে সেটাই কি হচ্ছে, আমাদের অপুংজনি। তাহলে এটা প্রাকৃতিক অপুংজনি। উদাহরণ কি কি হতে পারে, ডাফনিয়া বা মৌমাছি। কৃত্রিম অপুংজনি কি, আমরা গবেষণাগারে বা ভৌত বা রাসায়নিক উদ্দীপনা প্রয়োগ করে বিভিন্ন ধরনের স্টিমুলাস আমরা প্রয়োগ করলাম, করে আমাদের ল্যাবরেটরিতে কি করলাম, এরকম অনিষিক্ত ডিম্বাণু, অনিষিক্ত ডিম্বাণু মানে কি, ডিম্বাণুর সাথে শুক্রাণু মেলেনি, এরকম ডিম্বাণু থেকে কি অপত্য তৈরি করলাম, যেরকম মোলাস্কা বা কিছু বিশেষ পাখি বা ব্যাঙের ডিমের সাথে আমরা এরকম করে থাকি। বোঝা গেল। এইবার আমাদের ইম্পর্টেন্ট যে পার্ট থেকে আমাদের কিন্তু মানে বিগত বছরে প্রশ্ন এসছে, যে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে অপুংজনিকে কভাগে ভাগ করা যায়। ওই যে বলছিলাম, হয় হ্যাপ্লয়েড তৈরি হবে নয় ডিপ্লয়েড তৈরি হবে। তাহলে এক হয় আমাদের হ্যাপ্লয়েড অপুংজনি, নয় আমাদের ডিপ্লয়েড অপুংজনি। তাহলে অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে যদি অপত্য সৃষ্টি হয়, তাহলে তখন সেটার উদাহরণ কি, সেটার উদাহরণ হচ্ছে আমাদের পুরুষ মৌমাছি, বোলতা বা পিঁপড়ে। তার মানে আমাকে যদি বলে যে মৌমাছি, পুরুষ মৌমাছি, ড্রোন কোন পদ্ধতিতে নিজেদের মানে সরি জনন সম্পন্ন করে, তাহলে আমরা কি বলবো, অপুংজনি পদ্ধতি। তার মধ্যে স্পেসিফিক্যালি বললে হ্যাপ্লয়েড অপুংজনি। বলতে পিঁপড়েও কি সেম। ডিপ্লয়েড অপুংজনি কি, মিওসিস বিভাজন না হওয়ায় ডিপ্লয়েড ডিম্বাণু থেকেই যদি অপত্য সৃষ্টি হয়, তাহলে তখন তাকে কি বলবো, ডিপ্লয়েড অপুংজনি। উদাহরণ কি, প্রাণীদের ক্ষেত্রে ডাফনিয়া বা কিছু প্রজাতির ঘাসফড়িং, এবং উদ্ভিদের ক্ষেত্রে ট্যারাক্সাকাম, ঠিক আছে। আমি এটার নাম জানতাম না, টু বি অনেস্ট, আমি এটা দেখেছি, দেখে লিখেছি, আমি উচ্চারণ করতে পারছিলাম না। আচ্ছা, এবার এই অপুংজনি তাহলে উদাহরণ কি, দ্রুত বংশবৃদ্ধিতে সহায়তা করে। পুরুষ সঙ্গীর অভাব, যখন আমাদের পুরুষ সঙ্গী নেই মানে শুক্রাণু পাচ্ছি না, তাহলে তখন প্রজাতির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে বীজহীন ফল উৎপাদনে এর ধারণা ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, কেন, কারণ পার্থেনোগ্রাফি যখন করা হয় তখন কি করা হয়, আমাদের নিষেক ছাড়াই কিন্তু আমরা ফল পরিণত করি, তাই জন্য বীজটা আসে না। আচ্ছা, এবার আমাদের লাস্ট পোর্শন কি, যে সুবিধা অসুবিধা কি, যৌন জননের সুবিধা অসুবিধা। সুবিধা কি যৌন জননের, আমাদের প্রকরণ থাকবে, আমাদের বৈচিত্র্যতা থাকবে, কারণ আমাদের কি একটা মেল পার্ট থাকছে, একটা ফিমেল পার্ট থাকছে, শুক্রাণুর নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, ডিম্বাণুর নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, তার নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, ডিম্বাণুর নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। দুটো বৈশিষ্ট্য মিক্স হয়ে গেল, তাহলে কি তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, যে বাচ্চা হবে তার মধ্যে, তাহলে কি অপত্য জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য তৈরি হবে, জিনের পুনর্বিন্যাস ঘটে। এটা ভালো করে আরো বোঝা যাবে কখন, যখন আমরা ক্রসিং ওভার পড়বো, যখন আমরা ওখানে প্যাকাইটিন ডিপ্লোটিন স্টেজেস গুলো পড়বো, যখন কোষ বিভাজনে যাব, জিনের পুনর্বিন্যাসটা কি করে ঘটে, ঠিক আছে। অভিযোজন ক্ষমতা, পরিবর্তিত পরিবেশের সঙ্গে আমাদের কি, যাদের যৌন জনন সম্পন্ন হয় তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা কি হয়, বেশি হয়। বিবর্তন কি, নতুন প্রজাতি সৃষ্টিতে সরাসরি ভূমিকা রাখে, কারণ এখানে আমাদের কি হবে, যখন যৌন জনন সম্পন্ন হচ্ছে তখন আমাদের মিউটেশন হচ্ছে, আমাদের প্রকরণ হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অসুবিধা। অসুবিধা কি, ধীর প্রক্রিয়া, তুলনামূলক অনেক বেশি টাইম লাগবে, আমাদের শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে, তাদের মিলন হবে, মিলন হওয়ার পর সেখান থেকে আবার ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ ওখানে অনেক স্টেজেস থাকে, প্রত্যেকটা স্টেজেস ক্লিয়ার হবে, তারপর কি একটা সম্পূর্ণ জীবদেহ গঠন হবে। তাহলে এটা কি একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। সঙ্গীর প্রয়োজন, যেটা তোমাদের নেই। কি, জননের জন্য দুটো বিপরীত লিঙ্গের জনিতরি জীবের দরকার, তার মানে একটা আমার পুরুষ লাগবে, একটা মহিলা লাগবে, তাহলে দুটো কি, আমাদের বিপরীত লিঙ্গ বিশিষ্ট জনিতরি জীবের প্রয়োজন। শক্তির অপচয় কি, গ্যামেট তৈরি এবং মিলনের জন্য বহুত পরিমাণে শক্তি ব্যয় করতে হয়, তোমাদের করতে হয় না, যেরকম অনেক দৌড়াদৌড়ি করতে হয় পিছনে তবে গিয়ে হ্যাঁ বলে, তো সেরকম ব্যাপার, ঠিক আছে। তারপরের পার্ট কি, অযৌন জনন। তাহলে অযৌন জননের সুবিধা কি হবে, দ্রুত বংশবৃদ্ধি, খুব অল্প সময় লাগবে, একটা অ্যামিবা আসলো, বললো আমি একটু বড় হব, দুখণ্ড হব, ভাগ হয়ে যাবো, ব্যাস, খেলা শেষ। তাহলে কি, অ্যামিবা যখন একটা আসবে, ও অ্যামিবা খুব তাড়াতাড়ি কি বংশবৃদ্ধি করতে পারবে, তাহলে অযৌন জনন কি খুব তাড়াতাড়ি হয়, তাহলে খুব অল্প সময়ে জ্যামিতিক হারে বিপুল সংখ্যক অপত্য তৈরি হতে পারে। আমি বহু বিভাজন করলে আরো বেশি সংখ্যা হবে, ঠিক আছে। একক জনিত্রী, একাই 100, একাই খেলে দেবে, তাহলে কি জননের জন্য কোনো পুরুষ বা স্ত্রী সঙ্গীর প্রয়োজন হয় না, যে কেউ আসবে তারপর হবে, না, আমি একাই করে দেবো সব, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যামিবা, অ্যামিবা আমি না। তারপর হচ্ছে বৈশিষ্ট্য বজায় রাখা, কি, জনিত্রী জীবের গুণাবলীগুলো কি হয়, অপত্যের মধ্যে হুবহু থাকে। ওই যে কি বলা হচ্ছে, যে এই একটা অ্যামিবা, সেই তো বড় হয়ে সেই তো দুখণ্ড হলো, তাহলে এর মধ্যে যা ছিল তাই তো এর মধ্যে ভাগ ভাগ হয়ে এসছে, তাহলে তো একই হবে না পুরো,
তাই জন্য কি বলে ক্লোন। ক্লোন মানে কি, ওই যে আমরা ফোনে ক্লোন তৈরি করি না, যে ওটারই কপি তৈরি করছি, তাহলে ক্লোন মানে কি কপি তৈরি করা, জেরক্স পুরো। ঠিক আছে, তারপরে হচ্ছে অসুবিধা। অসুবিধা কি, প্রথম অসুবিধাই ওটা যে বৈচিত্র্য নেই, কোনো নতুন কোনো বৈশিষ্ট্যের উদ্ভবই ঘটবে না। অভিযোজন ক্ষমতা, তাহলে কি হবে, নতুন পরিবেশ আসলে এরা সহজে টিকে থাকতে পারবে না। বংশগত রোগের বিস্তার কি হবে, আমাদের জনিত জীবের ক্ষতিকর মিউটেশন সরাসরি অপত্যে সঞ্চারিত হবে। ঠিক আছে, কোনো পসিবিলিটি নেই যে এটা হবে ওটা হবে, এত পার্সেন্টেজ অত পার্সেন্টেজ, কোনো ব্যাপার নেই, যা এর মধ্যে থাকবে তাই তার মধ্যে ট্রান্সফার হবে। বোঝা গেল? তাহলে এইটুকু ছিল আমাদের পুরো অযৌন চ্যাপ্টার। এই জনন চ্যাপ্টারে যা পড়ানো হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন আসতেই পারে না। ঠিক আছে, তাই এই যে কন্টেন্ট গুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়ো, সেগুলো ভালো করে মুখস্থ করো। এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং তোমরা সব প্রশ্ন পারবে যদি এগুলো ভালো করে পড়ে যাও। উদাহরণ যেগুলো আমি হাতে লিখে টেবিল করে করিয়েছি সেগুলো সব ভালো করে মুখস্থ করবে, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এই চ্যাপ্টার থেকে তোমরা এক্সপেক্টই করতে পারো যে তোমরা 6-7 নাম্বার কিন্তু স্কোর করলেও করতে পারো, কারণ 5 নাম্বারের প্রশ্ন আমাদের ওদিক থেকে আসার চান্সেস খুব হাই রয়েছে। আমাদের অনুক্রমটা দিতে পারে, অথবা অযৌন জননের 5টা পদ্ধতি দিতে পারে। ঠিক আছে, অথবা 3 নাম্বারে তো ধরো আসবেই যদি 5-এ নাও আসে। ঠিক আছে, তাহলে এই পার্ট থেকে কিন্তু আমাদের মোটামুটি 6-7 নাম্বার মিনিমাম পাবো আমরা। জীবন বিজ্ঞানের অসুবিধা কি, আমাদের যে ইউনিট ওয়াইজ নাম্বারটা ডিস্ট্রিবিউটেড থাকে। ভৌত বিজ্ঞানে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নাম্বারটা ডিস্ট্রিবিউটেড থাকে, তাই আমরা জানি যে আলো চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি এতটা পাবো, আমাদের চল তড়িৎ পড়লে এক্স্যাক্টলি এতটা পাবো, আমি তড়িৎ প্রবাহ একটা চ্যাপ্টার পড়লে ঠিক এতটা পাবো। কিন্তু আমাদের জীবন বিজ্ঞানে কি ইউনিটের প্রতি নাম্বার থাকে, যে পুরো ইউনিটটার থেকে এত নাম্বার অ্যালোটেড, তার মধ্যে অযৌন জননে কতটা প্রশ্ন দেবে সেটা অ্যালোটেড নয়। ঠিক আছে, যেরকম 2025 সালে আমি যতদূর মনে আছে সেরকম কোনো প্রশ্নই দেয়নি চলন চ্যাপ্টার থেকে প্রশ্নই দেয়নি। ঠিক আছে, তো এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, আশা করি তোমাদের সবার প্রস্তুতি ভালো চলছে, আরো ভালো হয়ে যাবে। সব কন্টেন্ট আসছে, সাজেশন টেস্ট সিরিজও চলছে, সেগুলো ভালো করে করো। বেস্ট অফ লাক ফর ইয়োর ওন প্রিপারেশন। ভালো করে এরকম ভাবে মন দিয়ে